হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি ফ্যান্টাসি রোমান্টিক ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি অসম্ভব সুন্দর হতে চলেছে। তো এই ড্রামাটি 2024 সালে 16 মার্চ রিলিজ হয়েছে। ড্রামাটিতে মোট 26টি এপিসোড রয়েছে। আর এই ড্রামার প্রধান ফিমেল ক্যারেক্টার হলো লিন জিন ই, আর এই ড্রামার প্রধান মেল ক্যারেক্টার জেরোম ডেং। ড্রামাটিতে আমরা একটি ডেমন লর্ড ও একটি সাধারণ মেয়ের ভালোবাসার গল্প জানতে চলেছি। এই ড্রামাটিতে আমাদের বলা হয়েছে যে ডেমন লর্ড একদিন একটি মেয়ের পুরো পরিবারকে ধ্বংস করে দেয়, আর ওই দিন সেই মেয়েটির বিয়ে ছিল। তো মেয়েটি তার পরিবারকে বাঁচানোর জন্য 300 বছর পূর্বে চলে যায়। আর সে যখন 300 বছর পূর্বে চলে যায় তখন সেই দুর্ভাগ্যক্রমে মুতিং নামের একটি ছেলেকে রক্ষা করেছিল। আর পরবর্তীতে সে জানতে পারে যে সেই মুতিং ছেলেটি সেই ডেমন লর্ড, যেটার জন্য সে তাকে মারারও অনেক চেষ্টা করে। তবে পরবর্তীতে তাদের জীবনে কি হয়েছিল সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর তারা কি এক হতে পেরেছিল, তারা কি একে অন্যকে মেনে নিয়েছিল? তো চলো আমরা সবাই একসাথে জেনে আসি গল্পটি। ড্রামাটির শুরুতেই আমরা দেখতে পাই যে একটি ছেলেকে অনেকগুলো সৈন্য ঘিরে রেখেছিল। তখনই সেখানে একটি মেয়ে আসে তাকে বাঁচাতে। মেয়েটি তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি এখানে আছি। আর তারা যখন তাদেরকে মারতেই যাবে তখনই সেই ছেলেটি সকল সৈন্যদের মেরে ফেলে। আর তখনই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা গোসল করছিল। আসলে এটি তারই স্বপ্ন ছিল। মেয়েটি বলে যে আমি সব সময় কেন যে একই স্বপ্ন দেখি, কিন্তু আমি আমার স্বপ্নের মানুষদের চেহারা ভালোভাবে মনে রাখতে পারি না। সে যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে দুটি দাসী আসে, আর তারা এসে তাকে বিয়ের কাপড় দিয়ে যায়। আসলে আজ এই মেয়েটির বিয়ে ছিল। তো মেয়েটির নাম হ্যান লু, আমরা তাকে হ্যান বলেই ডাকবো। তখন সে বাথটাব থেকে বের হয় আর সেই বিয়ের কাপড় পরে নেয়। অন্যদিকে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যার সাথে কিনা হ্যানের বিয়ে হচ্ছিল। ছেলেটি এসে তার বাবাকে বলছিল যে আমি এই বিয়ে করতে চাই না। তখন ছেলেটির বাবা বলে যে এটি তোমার নিজের ভালোর জন্য। আমি যখন 100 বছর আগে ঝালুকে দত্তক নিয়েছিলাম তখন আমি তার শরীরে সেন্ট গার্ল সোল খুঁজে পেয়েছি, মানে হচ্ছে সাধু মেয়ের আত্মা। এটি তোমাকে তোমার হৃদয় সারাতে সাহায্য করবে। তখন ছেলেটি বলে যে যাই হোক, কিন্তু আমি তো তাকে মোটেও পছন্দ করি না। তো এই ছেলেটির নাম ছিল ইউনশি। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে বলছিল যে সে আমাকে পছন্দ করুক বা না করুক তাতে আমার কোনো যায় আসে না। আমার কাছে প্রেমিক বিষের জোড়া রয়েছে যেটির জন্য সে প্রতিদিন আমার দিকে মনোযোগ দিবে। সে যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে একটি মহিলা চলে আসে। সে হ্যানকে বলছিল যে তুমি কিভাবে ইউনশিকে বিয়ে করতে প্রলুব্ধ করলে। তখন হ্যান বলে যে আমি তো ইউনশিকে কোনো বিভ্রান্ত করিনি। তখন মহিলাটি হ্যানের গলা টিপে ধরে আর তাকে বলে যে আজ আমি তোমার মোহনীয় মুখ নষ্ট করে দিব। এই কথা বলে সে যখন তার দিকে আক্রমণ করতেই যাবে তখনই হ্যান তার উপরে আক্রমণ করে দেয়, আর উল্টো হ্যানই তার গলা টিপে ধরে। আর হ্যান যখন মহিলাটিকে চর মারতে যাবে তখনই তার দাসী তাকে থামিয়ে দেয়, যেটাতে হ্যান তাকে চর মারে। আর তখন মহিলাটি সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সরলেস ভ্যালি দেখতে পাই, যেখানে বনহুয়া প্যাভিলিয়নে ডেমন লর্ড চলে এসেছিল। তখন ইউনশিন বাবা ডেমন লর্ডকে বলে যে আমরা একে অপরের সাথে যাই করি না কেন, আমরা এখনো একটি ধার্মিক সম্প্রদায় হব। তখন ডেমন লর্ড বলে যে কি ধার্মিক গোষ্ঠী, তাহলে আমাকে তোমার কথাকথিত মহিয়সী বংশকে ধ্বংস করতেই হবে। এই কথা বলে ডেমন লর্ড তাদের উপরে আক্রমণ করে দেয়। অন্যদিকে হ্যান বলছিল যে আমরা এখন একসাথে অনেক ভালো একটি কাপল হতে চলেছি। সে যখন এই কথা বলছিল তখনই সে বাহিরে কিছু আওয়াজ শুনতে পায়, যেহেতু সে বাইরে যায়। আর সে যখন বাইরে যায় তখন সে দেখে যে তার পুরো পরিবারকে কেউ মেরে ফেলেছে। সে দেখে যে ইয়নশিও মারা গিয়েছে। তখন সে ইয়নশির বাবার কাছে যায় আর তাকে বলে যে কি হয়েছে। তখন ইয়নশির বাবা মনে মনে বলে যে আমার এই শরীর বেশিক্ষণ থাকবে না। হ্যানের হৃদয় এবং আত্মা হলো সাধুর চেহারা, একমাত্র সেই আজকে দুর্যোগ পরিবর্তন করতে পারবে। তখন ইয়নশির বাবা হ্যানকে বলে যে যে আমাদের ধ্বংস করেছে সে হলো বানহুয়া প্যাভিলিয়নের মহান রাক্ষস লিন ফাংজুন। তাকে যদি আগে মেরে ফেলা হয় হয়তো সে ইতিহাস বদলে দিতে পারে, আর এটাকে শুধুমাত্র তুমি পরিবর্তন করতে পারো। তোমাকে 300 বছর পূর্বে যেতে হবে। আর তুমি চিন্তা করো না, 300 বছর পূর্বে লিংফাংজুন ডেমন ছিল না। আমাদের সমস্ত সরলেস উপত্যকার জীবন তোমার উপর নির্ভর করে। তখন হ্যান বলে যে আমি অবশ্যই লিংফাংজুনকে হত্যা করব এবং এগুলো পরিবর্তন করব। তো তখনই হ্যানকে 300 বছর পূর্বে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে আমরা একটি ছেলেকে দেখতে পাই যাকে কিনা বন্দি করা ছিল আর তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। বলা হচ্ছিল যে এই ছেলেটির বাবা নিজেই তাকে এখানে বন্দি করে রেখেছে। আর তখন সেখানে হ্যান চলে আসে, আর হ্যানের আসতে সেই ছেলেটির কিছু একটা হয়ে যায়। ছেলেটি বলে যে
এই মহিলা আমার নেদার ফায়ারকে প্রভাবিত করতে পারে। আর তখন সেই ছেলেটি সকল সৈন্যদের সেখানে মেরে ফেলে। আর তখন হ্যান তাকে বলে যে তুমি কি ঠিক আছো? আর তখনই হ্যানের হার্ট অনেক বেড়ে যায়। আর তখন সেই ছেলেটি তার কাছে চলে আসে। ছেলেটির নাম ছিল মুতিং। আর তখন মুতিং হ্যানকে বলে যে তুমি কে? তখন হ্যান বলে যে আমার তোমাকে অনেক চেনা চেনা লাগছে, আমরা কি কোথাও দেখা করেছি? এই কথা শোনার সাথে সাথে মুতিং তাকে জোর করে কিস করে। আর তখনই হ্যানের হাত থেকে সেই প্রেমের বৃষ্টি পড়ে যায়, যেটি মুতিং এর গলায় চলে যায়। আর এটাতে হ্যান অনেক রেগে যায়। সে বলে যে তুমি এটা কি করলে? এটা আমার প্রথম কিস ছিল। তখন হ্যান মুতিংকে তার সেই পিল টিপ দিতে বলে, কিন্তু মুতিং ভুলবশত সেই বৃষ্টি নষ্ট করে ফেলে। একটি তো সে নষ্ট করেছিল, আর আরেকটি তার দেহে চলে গিয়েছিল। আর তখন হ্যান যখন তার কাছে থেকে সেই বৃষ্টি চায়, তখনই মুতিং তাকে তার কাছে টেনে নেয়। আর সে মনে মনে বলে যে যখনই এই মেয়েটি আমার কাছে আসে, তখনই আমি এত আনকমফোর্টেবল ফিল করি কেন? আর তখনই তাদের কাছ থেকে একটি রশি বের হয়, যেটা হোয়াইন টেরেসের সীমানা ভেঙে দেয়। আর যেটি একটি লোক দেখছিল, লোকটি বলে যে হোয়াইন টেরেসের সীমানা ভেঙে গেল কিভাবে? এটি তো একটি বিপদের সংকেত। আর তখন সেই লোকটি সেখান থেকে মুতিং আর হ্যানের কাছে চলে আসে। তখন লোকটি এসে মুতিংকে বলে যে তুমি কিভাবে এই নিষেধাজ্ঞাটি ভাঙার সাহস করলে? তখন মুতিং বলে যে এটি তো আমার বাবা সেট করে গিয়েছিল, আমি কিভাবে এটা ভাঙতে পারি? আর যেহেতু এখন এটি ভেঙে গিয়েছে, তাহলে এটি নিয়তি। আর তখন সেই লোকটি মুতিংকে ধরার জন্য তার সৈন্যদের পাঠিয়ে দেয়, যেটাতে হ্যান সেই সৈন্যদের বেহুশ করে দেয় আর মুতিংকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তো এরপরে আমরা দেখতে পাই লোকটি তাদের দুজনকে আবারও ধরে ফেলে। আর তখন এটাতে হ্যান অনেক কান্না করতে থাকে। সে বলে যে আমার ভাগ্যই খারাপ, আমার এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। আর তখন লোকটি হ্যানকে চাবুক মারার আদেশ দেয়, যেটাতে হ্যানকে চাবুক মারা হয়। কিন্তু হ্যান লক্ষ্য করে যে তার কোনো ব্যথায় অনুভব হচ্ছে না। আসলে তার ব্যথাটা অনুভব হচ্ছিল মুতিং এর। আসলে তাদের মধ্যে এমন একটি কানেকশন হয়ে গিয়েছিল, যেটাতে হ্যানকে আঘাত করলে আঘাত লাগবে মুতিং এর। আর যেটাতে মুতিং মনে মনে বলে যে কি ব্যাপার, চাবুক মারছে তাকে আর লাগছে আমাকে, কিন্তু আমি তো এখন এটা সবার সামনে ব্যাখ্যা করতে পারবো না, আর আমাকে তাকে বাঁচাতে হবে। এটাতে মুতিং সেই লোকটিকে বলে যে আপনি কেন একটি দুর্বল মেয়েকে শাস্তি দিচ্ছেন? তাকে ছেড়ে দেন, তার শাস্তি আমাকে দেন, আমি দোষ করেছি। আসলে এই লোকটি মুতিং এর সেকেন্ড আঙ্কেল ছিল। তো তারা যখন সেখানে ছিল, তখনই সেখানে মুতিং এর মা চলে আসে। আর তখন মুতিং এর মা এসে তাকে বলে যে তুমি কেন তাদেরকে শাস্তি দিচ্ছ? তখন সেই লোকটি বলে যে এই মেয়েটি শুধুমাত্র মুতিং এর সিলি ভাঙেনি, বরং তাকে নিয়ে পালানোরও চেষ্টা করেছে, আমি নিয়ম মেনে চলেছি। তখন সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ল্যান্সি। আসলে এই লোকটি ল্যান্সির বাবা ছিল। ল্যান্সি তার বাবাকে বলে যে মুতিং ইচ্ছা করে এটি করেনি, তুমি তাকে ছেড়ে দাও। আসলে আমি সম্পর্কের বিষয়ে তেমনটা জানি না, যে কে কার কি হয় এটা আসলে তেমন ভালোভাবে বলতে পারবো না, যার জন্য তোমরা একটু মানিয়ে নিও। তো ল্যান্সি আরো উল্টো হ্যানকেই ফাঁসিয়ে দেয়। ল্যান্সি বলে যে মুতিং কিচ্ছু করেনি, কিন্তু সেই মেয়েটি করলে করতে পারে, তুমি শাস্তি দিলে তাকে দাও। এই কথা শুনে মুতিং বলে যে এর সাথে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই, আপনি শাস্তি দিতে চাইলে আমাকেই দেন। আর মুতিং এর মা এটি দেখে মনে মনে বলে যে ছেলেটি কিনা ছোটকাল থেকে কোনো মেয়ের আশেপাশে যায়নি, আর এখন সে একটি মেয়েকে নিয়ে নার্ভাস হচ্ছে। তো এরপরে মুতিং এর মা তাদেরকে ছাড়িয়ে আনে। এরপরে মুতিং এর মা হ্যানকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, তোমার বয়স কত, আর তুমি বিবাহিত কিনা? এটা দেখে মুতিং তার মাকে বলে যে মা আমরা একা থাকতে চাই। এটাতে তার মা তাদের দুজনকে একা রেখে সেখান থেকে চলে যায়। সবাই সেখান থেকে চলে গেলে হ্যান মুতিংকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। আর তখন মুতিং বলে যে এটা আমি আমার নিজের ভালোর জন্য করেছি, তোমার জন্য নয়। তো এরপরে হ্যান মুতিংকে জিজ্ঞাসা করে যে এটা কোন জায়গা? তখন মুতিং বলে যে ফ্লোরাল প্যাভিলিয়ন, অর্থাৎ বনহুয়া প্যাভিলিয়ন। এই কথা শুনে হ্যানের মনে পড়ে যায় যে তাদেরকে ধ্বংস করেছিল সেই বনহুয়া প্যাভিলিয়নের মহান রাক্ষস লিন ফাংজুন। আর ইউনসি এর বাবা হ্যানকে বলেছিল যে সেই রাক্ষস হওয়ার আগে তাকে খুঁজে বের করো এবং তাকে আগেই হত্যা করো, হয়তো এটাতে তুমি ইতিহাস পরিবর্তন করতে পারো। আর এটা মনে করার পর হ্যান মুতিংকে বলে যে তাহলে কি তুমি লিন ফাংজুনকে চেনো? তখন মুতিং বলে যে না, আমি তো এই নাম কখনোই শুনিনি। তখন হ্যান মনে মনে বলে যে তার মানে শয়তান লুকিয়ে আছে, আমাকে তাকে খুঁজে বের করতে হবে। যাই হোক, 300 বছর আগে সরলেস ভ্যালি এখনো জীবিত রয়েছে, তার মানে ইউনসিও এখনো জীবিত, আমি আবারও সেই ঘটনা ঘটতে দিব না। তখন হ্যান মুতিংকে বলে যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাই আমি এখন তোমাকে আর দেখতে চাই না। এই কথা বলে সে যখন চলে যাচ্ছিল, তখন মুতিং তাকে তার কাছে টেনে নেয়। তখন মুতিং হ্যানকে বলে যে তুমি এই জায়গাকে কি মনে করো? যখন যার খুশি সে আসবে আর যার খুশি সে চলে যাবে, তোমার পরিচয় পরিষ্কার হওয়ার আগে তুমি এখানেই থাকো। এরপরে রাতে হ্যান মুতিংকে অজ্ঞান করে দেয়, তারপর সেখান থেকে পালিয়ে আসে আর সে সরলেস ভ্যালিতে চলে আসে, যেখানে আমরা ইউনসিকে দেখতে পাই যে কিনা প্র্যাকটিস করছিল। প্র্যাকটিস করতে
করতে করতে হঠাৎ করে তার কিছু একটা হয়ে যায়, যেটা দেখে হ্যান তাড়াতাড়ি করে তার কাছে যায়। আসলে ইউনশির ছোটবেলা থেকেই তার এই হৃদয়ের রোগ ছিল, আর যেটা তো হ্যান আগে থেকে জানতো। হ্যান তাকে সাহায্য করে, যেটাতে ইউনশি ভালো হয়ে যায়। আর ইউনশিকে জীবিত দেখে হ্যান অনেক ইমোশনাল হয়ে পড়ে, সে তাকে জড়িয়ে ধরে। তখন ইউনশি মনে মনে বলে যে কোনো মেয়েই তো আমার কাছে এভাবে আসতে সাহস পায়নি। তখন হ্যান ইউনশিকে বলে যে আমাকে তুমি চিনবে না, কিন্তু আমি তোমার নিয়তি। তখন ইউনশি মনে মনে বলে যে এই মেয়েটি দেখছি খুব স্পেশাল। তখন ইউনশি হ্যানকে বলে যে তুমি মনে হয় মজা করছো আমার সাথে, তাই না? তুমি আর আমি একে অপরকে তো চিনি না, তাই আমাদের কোনো ভাগ্য নেই। তো এরপরে সেখানে ইউনশির ভাইয়েরা চলে আসে, তারা এসে ইউনশিকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে সেখানে একটি মহিলা আসে, যে কিনা হ্যানকে এসে আঘাত করে। সে হ্যানকে বলে যে সে সরলেস ভ্যালিতে আসার সাহস কিভাবে করলো, এমনকি সে ইউনশিকেও প্রলুব্ধ করার চেষ্টা করছে। এটা দেখে হ্যান বলে যে ইউইং, আবারও তুমি এখানে আমাকে জ্বালাতে চলে এসেছো। এটা শুনে সেই মেয়েটি অর্থাৎ ইউইং বলে যে তুমি আমাকে চেনো? আর তখন হ্যান বলে যে আমি তো শুধুমাত্র তোমার চেহারা না, তোমার ছাইকেও চিনতে পারবো। এই কথা শুনে ইউইং চাবুক দিয়ে হ্যানের গলা টিপে ধরে, কিন্তু কিছুক্ষণ পরে সে দেখে যে হ্যানের কোনো ব্যথাই হচ্ছে না, যেটা দেখে ইউইং তো অনেক অবাক হয়ে যায়। আর যখন হ্যানের কোনো ব্যথা হচ্ছিল না, তখন ইউইং আরো বেশি পাওয়ার ইউজ করছিল, কিন্তু তারপরেও তার কিচ্ছু হচ্ছিল না। অন্যদিকে আমরা মুথিংকে দেখতে পাই, সে যখন রেডি হয়ে দাঁড়িয়েছিল তখনই তার গলায় কিছু একটা হয়। আসলে হ্যানকে আঘাত করলে সেই আঘাতটি মুথিংকেই লাগতো। আর যেটা মুথিং বুঝতে পারে যে হ্যান এখন বিপদে, যেটাতে মুথিং তাড়াতাড়ি করে হ্যানের কাছে চলে আসে। তো তখনই সেখানে সরলেস ভ্যালির মাস্টার চলে আসে, যে কিনা ইউনশির বাবা ছিল। সে এসেই হ্যানকে বলে যে তুমি কে, যে কিনা আমাদের গোত্রে এইভাবে চলে আসলে। আর তখন সেখানে মুথিং চলে আসে। মুথিং এসে হ্যানকে তার কাছে টেনে নিয়ে বলে যে সে আমার লোক। আর আমরা জানতে পারি যে এই ইউনশির বাবা হ্যানেরও বাবা ছিল, কিন্তু হ্যানের নিজের বাবা ছিল না। তখন হ্যান মনে মনে বলে যে 300 বছর আগে আপনি আমাকে চিনেনও না, আমি যদি আপনাকে চিনতে বাধ্য করি তাহলে আপনি সম্ভবত আমাকে পাগল হিসেবে গণ্য করবেন এবং আমাকে বাহিরে পাঠিয়ে দিবেন। এই কথা বলতে বলতেই মুথিং হ্যানকে সেখান থেকে নিয়ে চলে যায়। হ্যান সেখান থেকে চলে যাওয়ার পরে ইউনশির বাবা মনে মনে বলে যে এই মেয়েটির খুব বিশেষ পাওয়ার রয়েছে, আর একটি স্পিরিট তাকে রক্ষা করে। এরপর আমরা মুথিং আর হ্যানকে দেখতে পাই, তারা একসাথে কথা বলছিল। মুথিং হ্যানকে বলে যে আজ থেকে তুমি আমার ডিসিপাল। আর অন্যদিকে আমরা মুথিং এর মাকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে লুকিয়ে তাদের এই দৃশ্যগুলো দেখছিল। এরপর আমরা দেখতে পাই হ্যান যখন বারান্দা দিয়ে হাঁটছিল তখনই কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে আসে। আমরা দেখতে পাই সেই মেয়েটি আর কেউ নয় বরং ল্যান্সি ছিল, অর্থাৎ মুথিং এর সৎ বোন। সে হ্যানকে একটি গাছের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিল। একটা পর্যায়ে হ্যান বুঝতে পারে যে তার কোনো ব্যথাই হচ্ছিল না। তো তখনই সেখানে মুথিং চলে আসে। আসলে হ্যানের তো কিছু হচ্ছিল না, কিন্তু মুথিং এর অনেক ব্যথা হচ্ছিল। তখন মুথিং হ্যানকে সেখান থেকে নামিয়ে আনে, আর তাকে নামানোর সাথে সাথেই মুথিং সেখানে অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে মুথিং এর মাও চলে আসে, আর যেটা থেকে হ্যানও অজ্ঞান করে অভিনয় করতে থাকে। আসলে হ্যান তাদেরকে জানতে দিতে চাচ্ছিল না যে তার এরকম শক্তি রয়েছে। এরপরে মুথিং এর মা মুথিং আর হ্যানের সাথে কথা বলে, তখন হ্যান অভিনয় করতে থাকে যে সে অনেক ব্যথা পেয়েছে। তো তখন মুথিং এর মা ল্যান্সিকে অনেক বকাবকি করে, আর এরপরে সে হ্যান আর মুথিং এর বিয়ের কথা বলে, আর সে হ্যান আর মুথিং এর বিয়ে ঠিক করে সেখান থেকে চলে যায়, যেটা দেখে হ্যান তো অনেক অবাক হয়েছিল। হ্যান মুথিংকে বলে যে তুমি কিছু বলছিলে না কেন। এরপরের দিন হ্যান ইউনশির বাড়িতে যায়। এরপরে সে ইউনশির সাথে দেখা করে। ইউনশিকে সে বলে যে তুমি কি এখন ভালো বোধ করছো? আর তখন ইউনশি বলে যে তখন আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি আমার নাম জানলে কিভাবে? তখন হ্যান বলে যে আমি একটা জায়গা থেকে শুনেছি। আর তখন ইউনশি হ্যানকে বলে যে তুমি এখানে কি কারণে এসেছো? তখন হ্যান বলে যে আমি তোমাকে এখানে দেখতে এসেছি। আর তখনই সেখানে মুথিং চলে আসে। মুথিং এসে ইউনশিকে বলে যে আমরা এখানে বিশেষভাবে এসেছি তোমাকে বিয়ের আমন্ত্রণ পত্র দিতে। এরপরে মুথিং তাকে বিয়ের কার্ড দেয়, আর তাকে বলে যে সময় থাকলে আমাদের বিয়েতে এসো। এরপরে মুথিং হ্যানকে সেখান থেকে নিয়ে চলে আসে। এরপরে মুথিং যখন হ্যানকে বাসা নিয়ে আসে তখন হ্যান মুথিং এর উপরে অনেক রেগে যায়। হ্যান বলে যে আমি তোমাকে বিয়ে করবো না, আমি ইউনশিকে ছাড়া কাউকেই বিয়ে করব না। এরপরে মুথিং তার মায়ের সাথে কথা বলে। মুথিং তার মাকে বলে যে আমাদের মনে হয় এই বিয়ের কথাটা ভুলে গেলেই ভালো হয়, আমি তাকে জোর করে বিয়ে করতে চাই না। তখন মুথিং এর মা বলে যে তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি তাকে বিয়ে করানোর। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হ্যানকে বেঁধে রাখা হয়েছিল, তাকে বেঁধে রেখে সাজিয়ে দেওয়া হচ্ছিল। আর তখন আমরা দেখতে পাই যে হ্যান মনে মনে ভাবছিল যে আমি এখানে মুথিং এর বউ হিসেবে থাকলে লিংফাং জোনকে মারতে পারবো আর সবকিছু পরিবর্তন করতে পারবো। তো এরপরে হ্যান বিয়েতে রাজি হয়ে যায়। এরপরে তাদের বিয়েও হয়ে যায়। এই পরের দিন আমরা হ্যানকে দেখতে পাই সে তার স্বামী মরে যাওয়ার অ্যাক্টিং করছিল, যেটাতে সে অনেক কান্নাকাটি করছিল। আর তখন সেখানে মুথিং চলে আসে। সে এসে হ্যানকে উপরে উঠায় আর তাকে তার কাছে নিয়ে আসে আর তাকে আস্তে আস্তে নিচে নামায়। তখনই সেখানে মুথিং এর মারা চলে আসে। আর মুথিংকে হ্যানের কাছে এভাবে দেখে ল্যান্সির অনেক রাগ হয়, সে সেখান থেকে চলে যায়। তবে এটি দেখে মুথিং এর মায়ের অনেক ভালো লাগে, সে তখন সেখান থেকে তার দাসীদের নিয়ে চলে যায়। এর পরের দিশে আমরা হ্যানকে ঘরে দেখতে পাই। তখন মুথিং তার কাছে আসছিল।
এটা দেখে হ্যান তাকে তার কাছে আসতে মানা করে, কিন্তু মতিন কোনো কথা না বলে সরাসরি বেডে গিয়ে শুয়ে পড়ে। আর তখন হ্যান মতিন এর দিকে চেয়ে থাকে। হ্যান মনে মনে বলে যে তাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে। আর তখন মতিন তাকে বলে যে তুমি কি আমাকে ঘুমাতে দিবে না? তখন হ্যান মতিনকে বখাটে ছেলে বলে ঘুমিয়ে পড়ে। পরবর্তী সকালে আমরা দেখতে পাই যে হ্যান যখন বাইরে হাঁটছিল তখন একটি দাসী এসে তাকে বলে যে তাকে বাইরে কেউ ডাকছে। তখন দাসীটি তাকে বলে যে ইউনসি নামে কেউ তাকে ডাকছে। এই কথা শুনে তো হ্যান অনেক খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি করে সেই দাসীর সাথে যেতে থাকে। তো হ্যান যখন সেই দাসীর সাথে যাচ্ছিল তখনই কেউ তাকে কিডন্যাপ করে নেয়। এরপরে আমরা সেই কিডন্যাপারদের দেখতে পাই। তখন কিডন্যাপারদের লিডার হ্যানের শরীরের থেকে একটি জিনিস বের করে আর বলে যে এটা এখনো পরিপক্ক হয়নি, তার মানে এখনো দেরি আছে। কিডন্যাপারদের লিডার কোন একটি জিনিসের কথা বলছিল যেটি তারা ইউজ করতে চায়। অন্যদিকে আমরা মতিন এর মা আর মতিনকে দেখতে পাই। তারা যখন কথা বলছিল তখনই হ্যানের দাসী এসে তাদেরকে বলে যে হ্যানকে পাওয়া যাচ্ছে না। তো তখনই মতিনও সেটা বুঝতে পারে আর মতিন এরও ব্যথা অনুভব হচ্ছিল। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই কিডন্যাপারদের লিডার হ্যানের কাছ থেকে সেই জিনিসটি বের করার চেষ্টা করছিল, যেটাতে হ্যানের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। তখনই সেখানে মতিন চলে আসে আর মতিন এসে তাদেরকে হ্যানকে ছেড়ে দিতে বলে। তখন তাদের লিডার মতিনকে মারার আদেশ দেয়, যেটাতে সেই সৈন্যরা মতিনকে আক্রমণ করে। এরপরে মতিন তাদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু এক পর্যায়ে সে তাদের সাথে আর পারে না। তারা মতিনকে তলোয়ার দিয়ে আঘাত করে। তারা যখন মতিনকে একেবারে মেরে ফেলার জন্য আঘাত করে তখনই হঠাৎ করে মতিনের ভিতর থেকে অনেক শক্তি বের হয়ে আসে, আর যেটাতে তার চুলও সাদা হয়ে যায়। আর তখন সেখানে থাকা সকল সৈন্যকে সে মেরে ফেলে। যেটা দেখে সেই লিডার বলে যে এটা এখন সঠিক সময় নয়, আমি পরের বার আবারও তোমার জীবন নিতে আসবো। এই কথা বললে লোকটি সেখান থেকে চলে যায়। আর তখনই মতিন সেখানে পড়ে যায় আর তার মুখ দিয়ে রক্ত বের হয়। এটি দেখে হ্যান তাড়াতাড়ি করে তার বাঁধন খুলে মতিন এর কাছে চলে আসে। তখন হ্যান মতিনকে বলে যে তুমি ঠিক আছো তো? তখন মতিন বলে যে তুমি চিন্তা করো না, তোমার স্বামী এত সহজেই মরবে না। এরপর তারা বাসায় চলে আসে। তো মতিন আর হ্যান যখন বাসায় আসে তখনই মতিন এর মা তার কাছে চলে আসে। মতিন এর মা মতিনকে দেখে অনেক চিন্তা করছিল। মতিন এর মা মতিনকে বলে যে তোমার এমন অবস্থা কিভাবে হলো? এই কথা বলে মতিন এর মা মতিন এর শরীর চেক করে, যেটাতে সে জানতে পারে যে মতিন এর সাথে এই ঘটনা ঘটার কারণে মতিন এর শরীরে নেদার ফায়ারের সূত্রপাত ঘটে, যেটাতে মতিন আরো শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু এটা মতিন এর মা কাউকে বুঝতে দেয় না। আর তখন মতিন এর মা মন খারাপ করে হ্যানকে বলে যে তোমার জন্য আমার ছেলের আজ এই অবস্থা। এখন থেকে তুমি সব সময় মতিন এর কাছে থাকবে, কোথাও যাবে না। আর এটাতে হ্যান বলে যে এটা সব আমার দোষ, আমি এখন থেকে কোথাও যাব না, আমি কথা দিলাম। তো এখানে মতিন এর মা হ্যানকে বোঝাচ্ছিল যে মতিন গুরুতর আহত, কিন্তু আসলে মতিন এর কিছুই হয়েছিল না। অন্যদিকে মতিনও একটু অসুস্থ হওয়ার অভিনয় করে আর সে হ্যানকে দিয়ে তার সেবা করিয়ে নেয়। এর পরের দৃশ্যে হ্যানকে আমরা বসে থাকতে দেখতে পাই। তখন সেখানে মতিন চলে আসে। মতিন হ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন? তখন হ্যান বলে যে আমি লিনফাং জোনকে খোঁজার জন্য এসেছি। তখন মতিন বলে যে তুমি তাকে কেন খুঁজছো? তখন হ্যান বলে যে আমি শুনেছি সে নাকি অনেক সুনাম অর্জন করেছে, তাই আমি তাকে দেখতে চাই। তখন মতিন এই কথা শুনে বলে যে তাহলে আমি তোমার জন্য তাকে খুঁজে বের করব। এই কথা বলে মতিন হ্যানের অনেক কাছে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হ্যানের সাথে মতিন এর আঙ্কেলের দেখা হয়। তখন মতিন এর আঙ্কেল হ্যানকে জিজ্ঞাসা করে যে শুনলাম তোমাকে নাকি অপহরণ করা হয়েছিল, তো মতিন তোমাকে কিভাবে বাঁচালো? সে এখন কেমন আছে? তখন হ্যান বলে যে এটা তো শুধুমাত্র ছোটখাটো চোর, আক্রমণ করার আগেই সে পালিয়ে যায়, তাই আমাদের কিছুই করা লাগেনি। এই কথা শুনে মতিন এর আঙ্কেল বলে যে তুমি আমাকে মিথ্যা কথা বলছো, সত্য কথা বলো। এই কথা বলে সে হ্যানের উপরে আক্রমণ করে। অন্যদিকে আমরা মতিনকে দেখতে পাই সে যখন বসেছিল তখনই হঠাৎ করে তার গলায় ব্যথা অনুভব শুরু হয়ে যায়। তোমরা তো জানোই যে হ্যানকে যে আঘাত করা হোক না কেন সেটা তো মতিনকেই লাগতো। তো তখন এটা বুঝতে পেরে মতিন তাড়াতাড়ি করে হ্যানের কাছে চলে আসে। হ্যানের কাছে এসে সে তার আঙ্কেলকে বলে যে আপনি এটা কি করছেন? আর এই কথা বললে মতিন তার আঙ্কেলকে একটি ম্যাজিক দেখায় আর সেখান থেকে চলে আসে। এটা দেখে মতিন এর আঙ্কেল বলে যে মতিনকে তো আলাদা লাগছে আর এটা অনেক সন্দেহজনক। তো অন্যদিকে মতিনকে দেখতে পাই সে হ্যানকে বলছিল যে তুমি না আমাকে কথা দিয়েছিলে যে তুমি কোথাও যাবে না, তাহলে এটা কি? তখন হ্যান বলে যে আমি আসলে ওই দিনকার ব্যাপারটা তদন্ত করতে চাচ্ছিলাম। তখন মতিন বলে যে কি ইউনশির বাড়িতে গিয়ে তদন্ত করতে চাচ্ছিলে? আসলে হ্যান তদন্তের বাহানা করে ইউনশির বাসায় গিয়েছিল। তখন মতিন হ্যানকে বলে যে যদি তুমি লিনফাং জোনকে এখনো দেখতে চাও তাহলে তুমি এখানেই থাকো আর বাকিটা তোমার স্বামীর উপর ছেড়ে দাও। তো এরপরে মতিন চলে আসে ইউনশির কাছে। সেই ইউনশিকে এসে বলে যে তুমি কি হ্যানকে কিডন্যাপ করেছিলে? তখন ইউনশি বলে যে আমি তো এই বিষয়ে কিছুই জানি না। তখন মতিন ইউনশিকে বলে যে আমি যদি জানতে পারি যে তুমি তাদের সাথে জড়িত ছিলে তাহলে আমি তোমার পুরো ভ্যালিকেই ধ্বংস করে দিব। এই কথা বলে মতিন সেখান থেকে চলে আসে। মতিন আসার পরে হ্যান মতিনকে জিজ্ঞাসা করে যে
তুমি কি ইউনসির সাথে দেখা করেছিলে, সে কি আমার বিষয়ে জিজ্ঞাসা করেছিল। তখন মতিন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হ্যান তাকে বলে যে তুমি তো আমার কথার উত্তর দিলে না। তখন মতিন আবারও হ্যানের কাছে আসে আর তাকে বলে যে তুমি আমার আর আমার সামনে অন্য কারোর কথা বলবে না। অন্যদিকে আমরা ল্যান্সিকে দেখতে পাই, সে হ্যানের দাসীকে শাস্তি দিচ্ছিল। ল্যান্সি হ্যানের দাসীকে বলে যে তুমি হ্যানের দাসী, এটাই তোমার দোষ, এই কারণেই তুমি আজকে শাস্তি পাচ্ছ। ল্যান্সি যখন হ্যানের দাসীকে শাস্তি দিচ্ছিল তখনই সেখানে হ্যান চলে আসে। হ্যান এসে তার দাসীকে ঠিক করে আর ল্যান্সিকেও তার জবাব দেয়। এরপরে হ্যান যখন হাঁটছিল তখনই সে দেখতে পায় একটি ছেলে লেকে ঝাঁপ দিতে যাচ্ছিল। এটি দেখে সে তাড়াতাড়ি করে তার কাছে আসে তাকে মানা করতে, কিন্তু হ্যান তাকে বাধা দিতে এসে সে নিজেই পড়ে যাচ্ছিল। তখন ছেলেটি হ্যানকে ধরে আর তখন হ্যান ছেলেটিকে বলে যে তুমি কেন লেকে ঝাঁপ দিতে যাচ্ছিলে। তখন ছেলেটি বলে যে তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো লেকের কাছে বিশ্রাম নিতে যাচ্ছিলাম। তো এই ছেলেটির নাম ছিল লি ইউয়ান। লি ইউয়ান মুতিং এর ভাই ছিল, কিন্তু সে তার নিজের ভাই ছিল না, অর্থাৎ মুতিং এর সেকেন্ড আঙ্কেলের ছেলে। এরপরে তারা দুজন অনেক কথা বলে। পরের দৃশ্যে আমরা মুতিং আর হ্যানকে খাবার খেতে দেখতে পাই। তো তখনই সেখানে হ্যানের দাসী একটি ফুল নিয়ে চলে আসে আর এই ফুলটি লি ইউয়ানই পাঠিয়েছিল। হ্যানকে কেউ ফুল পাঠিয়েছে এটা দেখে মুতিং এর অনেক খারাপ লাগে আর তখন সে ম্যাজিক করে সেই ফুলের পাপড়িগুলো ঝরিয়ে ফেলে আর সেখানে সে নতুন ফুল এনে দেয়। তো অন্যদিকে আমরা ল্যান্সিকে দেখতে পাই, সে তার হাত ভাঙ্গার অভিনয় করছিল। তখন সেখানে তার ভাই অর্থাৎ লি ইউয়ান চলে আসে। লি ইউয়ান এসে ল্যান্সিকে বলছিল যে আমাদের প্রথম খেলার ভোজ সবাই যেতে হবে, তাড়াতাড়ি চলো। আর তখন ল্যান্সি কাঁদতে কাঁদতে বলে যে দেখো কেউ তোমার বোনের হাত ভেঙে দিয়েছে আর সে আমাকে মারধরও করেছে, তাই তোমাকে তাকে একটি শিক্ষা দিতেই হবে। এই কথা শুনে লি ইউয়ান তো অনেক রেগে যায় আর তখন সে তার বোনের সাথে চলে আসে সেই মেয়েটিকে শিক্ষা দিতে। তো লি ইউয়ান যখনই সেই মেয়েটির কাছে পৌঁছায় তখন সে দেখে যে সেই মেয়েটি আর কেউ নয় বরং হ্যান ছিল। এটি দেখে তো সে অনেক অবাক হয়ে যায়, সে তাকে মারা তো দূরের কথা তার কিছুই করতে পারে না। আর তার বোন যখন কিছু বলতে যাবে তখনই সে তার বোনকেও চুপ করিয়ে দেয়। লি ইউয়ান হ্যানকে উল্টো বলে যে সে তার বোনকে তার কাছে ক্ষমা চাইতে নিয়ে এসেছে। তো তখন হ্যান ল্যান্সিকে ক্ষমাও করে দেয় আর তখন লি ইউয়ান বলে যে আমি আমার বোনের পক্ষ থেকে তোমাকে রাতের খাবার খাওয়াবো। তখন সেখানে মুতিং চলে আসে। মুতিং এসেই বলে যে এটার কোনো দরকার নেই, কারণ সে বাড়ির খাবার খেতে পছন্দ করে, আমার স্ত্রী অভ্যস্ত নয়। মুতিং যখনই হ্যানকে তার স্ত্রী বলে তখন এই কথা শুনে লি ইউয়ান অনেক অবাক হয়ে যায়। সে বলে যে সে তোমার স্ত্রী। তখন মুতিং হ্যানকে বলে যে মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, চলো ওখানে যাই। এই কথা বলে হ্যানকে নিয়ে চলে আসে। এরপরে আমরা তাদের চারজনকে একসাথে খাবার টেবিলে দেখতে পাই, সেখানে মুতিং এর মাও ছিল। তো সেখানে হ্যানকে মুতিং এর সাথে দেখে লি ইউয়ানের অনেক খারাপ লাগছিল, তার চেহারার দিকে তো তাকানোই যাচ্ছিল না। এরপরে হ্যান সবাইকে খাবার সার্ভ করতে থাকে। তো এরপরে লি ইউয়ান সেখান থেকে রেগে চলে আসে। তো এরপরে লি ইউয়ান তার বাবার কাছে আসে আর তখন লি ইউয়ানের বাবা অর্থাৎ মুতিং এর আঙ্কেল লি ইউয়ানকে বলে যে আমি চাই যে তুমি আমার সিংহাসনে বসো, অর্থাৎ তুমি সম্রাট হও, আমি চাই না যে মুতিং এই জায়গাটি দখল করুক। তখন লি ইউয়ান বলে যে বাবা আমার তো সিংহাসনে কোনো আগ্রহ নেই। তখন লি ইউয়ানের বাবা বলে যে আমি চাই না যে সিংহাসন কোনো রাক্ষসের হাতে চলে যাক, আর যদি এটি মুতিং এর হাতে চলে যায় তাহলে আমাদের পরিবারে কি হবে ভাবো। তখন লি ইউয়ান বলে যে আমার তো কোনো মহান উদ্দেশ্য নেই, আমি সম্রাট হতে চাই না। এই কথা শুনে লি ইউয়ানের বাবা তো অনেক রেগে যায়, সে লি ইউয়ানকে আঘাত করে। আর লি ইউয়ানের বাবা যখন তাকে আবারও মারতে যাবে তখনই সেখানে ল্যান্সি চলে আসে। ল্যান্সি এসে তার বাবাকে বাধা দেয়। তখন তার বাবা লি ইউয়ানকে বলে যে আমি চাই যে তুমি আমার সব কথা শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে এটাতে আমি তোমাকে শাস্তি দিব। এই কথা বলে তার বাবা সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে হ্যানের দাসী এসে হ্যানকে বলে যে মুতিং এর আঙ্কেল তার ছেলে অর্থাৎ লি ইউয়ানকে মেরেছে। এই কথা শুনে হ্যানের মনে পড়ে যে লি ইউয়ান তো তার জন্য ফুল এনেছিল, এখন যেহেতু সে বিপদে পড়েছে তাহলে সে তাকে সাহায্য করবে। আর তখন হ্যান সিদ্ধান্ত নেয় যে সে লি ইউয়ানের জন্য মেডিসিন নিয়ে যাবে। পরবর্তী সিনেমা দেখতে পাই যে হ্যান লি ইউয়ানকে ওষুধ দিতে চলে আসে। হ্যান লি ইউয়ানকে তাকে ফুল দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তখন হ্যান বলে যে তোমার আঘাত কোথায় আমাকে বলো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। হ্যান যখনই ওষুধ লাগিয়ে দিতে যাবে তখন সেখানে মুতিং চলে আসে। মুতিং এসে হ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। তখন হ্যান বলে যে লি ইউয়ান অনেক আহত, তাই আমি তাকে ওষুধ দিতে এসেছি। তখন মুতিং হ্যানকে তার কাছে টেনে নেয় আর তখন সে হ্যানকে নিয়ে চলে আসে। চলে যাওয়ার আগে সে লি ইউয়ানকে সেই ওষুধটি ছুঁড়ে দেয়। তখন লি ইউয়ান সেই ওষুধ নিয়ে তাকে ধন্যবাদ জানায়। পরবর্তী সিনেমা দেখতে পাই মুতিং হ্যানকে বলছিল যে তোমাকে তো অন্য পুরুষদের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দেওয়া হয়নি,
আর তোমাকে তো তাদের দিকে তাকানোর অনুমতিও দেওয়া হয়নি, আর তাদেরকে কিছু পাঠানোর অনুমতিও তোমাকে দেওয়া হয়নি। আর একবার এই কাজ করলে আমি তোমাকে প্রতি রাতে শাস্তি দিব। এই কথা বলে মুতিং সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা মুতিং এর মাকে দেখতে পাই। সে একটি মিটিং ডেকেছিল আর সে সবাইকে বলে যে এখন সময় হয়েছে মুতিংকে ক্রাউন প্রিন্স বানানোর। তার বাবা তাকে আগে ক্রাউন প্রিন্স হওয়ার কথা বলে গিয়েছিলেন। তখন মুতিং এর আঙ্কেল মুতিং এর মাকে বলে যে আপনি এই বিষয়ে একটু আমাদের বেশি চাপ দিচ্ছেন না। তখন মুতিং এর মা বলে যে আমি আপনাদের এখানে আলোচনা করতে ডাকিনি, আমি আপনাদের এই নোটিশটি শোনানোর জন্য ডেকেছি। আপনার কি কোনো আপত্তি আছে? তখন মুতিং এর আঙ্কেল বলে যে না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ক্রাউন প্রিন্স হতে হলে কিছু নিয়ম রয়েছে। যদি মুতিং একজন সাধারণ মানুষ হিসেবে থাকে তাহলে তার বউ বিদেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু সে যদি সিংহাসন দখল করতে চায় তাহলে তার স্ত্রী অবশ্যই দেশীয় হতে হবে। আর একজন বহিরাগত হিসাবে যদি সে প্রধানের স্ত্রী হওয়ার চেষ্টা করে তাহলে আপনাকে পরীক্ষা করতে হবে। আসলে মুতিং এর আঙ্কেল বুঝাতে চাচ্ছিল যে তাদের একটি নিয়ম রয়েছে, যে নিয়মে যে ক্রাউন প্রিন্স হবে তার স্ত্রীকেও দেশীয় হতে হবে, অর্থাৎ তাদের এলাকারই হতে হবে। অন্য কোনো এলাকার হলে সেই মেয়েকে পরীক্ষা করা হবে। তো তারা যখন সে কথা বলছিল তখন সেখানে মুতিং চলে আসে। তখন মুতিং তার আঙ্কেলকে বলে যে আপনি চিন্তা করবেন না, আমি নিয়ম মেনেই চলবো, কিন্তু আমার কাজে কেউ হস্তক্ষেপ করলে আমাকে যেন দোষারোপ করা না হয়। তখন মুতিং এর আঙ্কেল বলে যে ঠিক আছে, আমি অপেক্ষা করে দেখবো। এই কথা বলে সে রেগে সেখান থেকে চলে যায়। আর মুতিং এর কথায় আমরা বুঝতে পারলাম যে সে যে নিয়ম মানার কথা বলেছে, অর্থাৎ হ্যানকে পরীক্ষা দিতে হবে। তখন মুতিং এর মা এসে মুতিংকে বলে যে তুমি তোমার বউকে মৃত্যুতে পাঠাচ্ছ কেন? তখন মুতিং বলে যে তুমি চিন্তা করো না মা, আমি জানি যে আমি কি করছি। এর পরের দৃশ্যে আমরা মুতিং আর হ্যানকে একসাথে দেখতে পাই। হ্যান মুতিংকে বলছিল যে তুমি কি ক্রাউন প্রিন্স হতে চাও? তখন মুতিং হ্যানকে বলে যে তুমি কি করতে চাও, তুমি কি এই পরীক্ষা দিতে পারবে? তখন হ্যান মনে মনে বলে যে আমার লিনফ্যাং জুনকে খুঁজতে হলে এখানে থাকতে হবে, আর আমার মুতিংকে বাঁচানোর জন্য তো অনেক ক্ষমতা রয়েছে, তাহলে তো চিন্তার কিছুই নেই। এই কথা বলেই হ্যান মুতিংকে বলে যে আমি পরীক্ষার জন্য রাজি। তখন মুতিং মনে মনে বলে যে আমি যতক্ষণ এখানে আছি তোমার কিচ্ছুই হবে না। অন্যদিকে লিওয়ানও তার বোনের কাছ থেকে জানতে পারে যে হ্যানকে পরীক্ষা দিতে হবে। এটা জেনে সেও অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন ল্যান্সি তার ভাইকে বলে যে যদি হ্যান মারা যায় তাহলে তো আমি তাকে বিয়ে করার একটি সুযোগ পেয়ে যাব। এই কথা বলে সে হাসতে থাকে। এরপর আমরা হ্যানকে দেখতে পাই, তাকে পরীক্ষায় পাঠানো হয়েছিল। তখন সেখানে লিওয়ান চলে আসে। লিওয়ান এসে হ্যানকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে হ্যানকে বলে যে তুমি কি জানো যে এই 7টি আত্মা হত্যাকারী তীর কতটা শক্তিশালী? এই কথা বলে লিওয়ান যখনই তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সেখানে লিওয়ানের বাবারা চলে আসে। আর তখন লিওয়ান দেখে যে সেটি হ্যান ছিল না, বরং একটি দাসী ছিল যাকে হ্যানের রূপ দেওয়া হয়েছিল। তো লিওয়ানের এই কর্মকাণ্ড দেখে তার বাবা তো তার উপরে অনেক রেগে যায়। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই সে বসে বসে মুতিং এর মায়ের কথা ভাবছিল। মুতিং এর মা তাকে বলেছিল যে তুমি কি সেই জায়গা জানো, তুমি কি সেই পরীক্ষা পাশ করতে পারবে? তখন হ্যান বলে যে আপনি চিন্তা করবেন না, আমি পারবো। তখন এই কথা শুনে মুতিং এর মা হ্যানকে বলেছিল যে তুমি সত্যি মুতিংকে অনেক ভালোবাসো, যার জন্য তুমি তোমার জীবনকেও ঝুঁকিতে ফেলতে পারো। এই কথা মনে করার পরে হ্যানের মনে পড়ে যে মুতিং কিভাবে তাকে বাঁচিয়েছিল। এই কথাগুলো ভাবার পরে হ্যান বলে যে যদিও মুতিং আমার কাছে অনেক ভালো, কিন্তু আমি ইউনসিকেও তো হতাশ করতে পারি না। আমি শুধু চেয়েছিলাম যে মুতিং আমাকে লিনফাং জুনকে খুঁজে পেতে সাহায্য করবে। হ্যাঁ, এটাই ঠিক। অন্যদিকে আমরা লিওয়ানকে দেখতে পাই। লিওয়ানের বাবা তাকে বলছিল যে লিওয়ান তুমি আমাকে হতাশ করেছো। তখন লিওয়ান তার বাবাকে বলে যে সে তো একজন সাধারণ নারী, তুমি কেন তার সাথে এমন নিষ্ঠুর আচরণ করবে? তখন লিওয়ানের বাবা লিওয়ানকে বলে যে তুমি কখন একটি অচেনা মেয়ের প্রতি এত আগ্রহী হয়ে গেলে, আর তুমি এমন বোকামি করতে পারলে? তখন লিওয়ান বলে যে তাহলে আমাকে তুমি একটা সোল বিভাজন পিল দাও, তুমি যদি আমাকে এই ওষুধ দিতে পারো তাহলে আমি তোমার সব কথা শুনবো। এই কথা শুনে লিওয়ানের বাবা তো অনেক রেগে যায়। সে লিওয়ানকে একটু চড় মারে, এরপরে রেগে সেখান থেকে চলে যায়। তো এরপরে হ্যানের পরীক্ষা দেওয়ার দিন চলে আসে। তখন হ্যান মুতিং এর মাকে বলে যে মুতিং কোথায়? তখন মুতিং এর মা হ্যানকে বলে যে আমি জানি তুমি মুতিংকে অনেক মিস করবে, কিন্তু মুতিং এর শরীর ভালো নেই, সে ধ্যানে গিয়েছে। মুতিং এর মা আরো বলে যে হিডেন হ্যাভেন অস্বাভাবিক, আমি জানি না তুমি এটার ব্যথা সহ্য করতে পারবে কিনা। তখন হ্যান বলে যে আপনি চিন্তা করবেন না মা, আমি এটা অবশ্যই করতে পারবো। এরপরে হ্যান গুহার ভিতরে চলে আসে, আর সেই ভিতরে আসার সাথে সাথে তাকে একটি তীর আঘাত করে। আর তখন আমরা দেখতে পাই সেই আঘাতটি মুতিং এর লাগে। হ্যান বলে যে আরে এটা তো কোনো ব্যথাই লাগলো না। তখন সেখানে আরো 2টি তীর হ্যানের 2 কাঁধে লাগে, তখনও হ্যানের কিছু হয় না। এটা দেখে হ্যান বলে যে বাহ, আমার তো কোনো ব্যথাই লাগছে না, এখানে হ্যানের তো কিছু হচ্ছে না। কিন্তু অন্যদিকে মুতিং এর তো অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখতে পাই যে হ্যানকে আরো অনেকগুলো তীর মারা হয়। অন্যদিকে মুতিং এর মুখ থেকে অনবরত রক্ত বের হতেই থাকে। তো এই পরীক্ষাটি হ্যান অনেক সহজেই পার করে ফেলে। আসলে এই ব্যথা যদি মুতিংকে না লাগতো তাহলে হ্যান হয়তো বা এত সহজেই এই পরীক্ষাটি পার করতে পারতো না, কিন্তু যেহেতু সে কোনো ব্যথাই পায়নি তাই সে খুব সহজেই পরীক্ষাটি পার করে ফেলে। আর এরপরে সে বাইরে এসে আহত
হওয়ার অভিনয় করতে থাকে। আমরা হ্যানকে দেখতে পাই সে আহতর অভিনয় করতে করতে বাইরে বের হয়ে আসে। আর তখনই হ্যানকে দেখে মতিং এর মা হ্যানের দাসীকে বলে হ্যানকে সেখান থেকে নিয়ে যেতে। এরপরে হ্যানকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। হ্যান চলে যাওয়ার পরে মতিং এর মা মনে মনে বলে যে এটা তো আশ্চর্য যে সে এটা করতে পেরেছে, তাহলে এটা কি নিয়তি? তখন মতিং এর মা মতিং এর আঙ্কেলকে বলে যে এখন তো তোমার কিছু বলার নেই, তাই না? এই কথা শুনে মতিং এর আঙ্কেল কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপরে হ্যান তার দাসীকে বলে যে আমি ঠিক আছি, এই কথা বলে তার দাসীকে পাঠিয়ে দেয়। তখন হ্যান মনে মনে বলে যে এই মতিং আবার কোথায় গেল, সে হারিয়ে গেল কেন? এই কথা বলে সে মতিংকে খুঁজতে আসে। হ্যান এসে মতিংকে ডাকছিল আর আমরা মতিংকে দেখতে পাই সে অনেক আহত হয়েছিল, যার জন্য সে নিজেকে ইনভিজিবল করে ফেলে, যেটাতে হ্যান যেন তাকে দেখতে না পায়। তখন হ্যান সেখানে অনেক খোঁজাখুঁজি করে এই মতিংকে পায় না। সে যখন চলে যাচ্ছিল তখনই মতিং শব্দ করে ওঠে আর তখন হ্যানের অদ্ভুত লাগে, যেটাতে হ্যান সেখানে বসে পড়ে আর মতিং এর দিকে চেয়ে থাকে, কিন্তু সে তো মতিংকে দেখতে পাচ্ছিল না। আর কিছুক্ষণ থাকার পরে সে সেখান থেকে চলে যায়। এটা দেখে মতিং বলে যে তাহলে তুমি তোমার মনে আমাকে রেখেছো। অন্যদিকে মতিং এর আঙ্কেলের কাছে খবর আসে যে হ্যান কোনো আহতই হয়নি, তাকে দেখে তো অনেক সুস্থ লাগছিল। আর অন্যদিকে মতিং লুকিয়েছিল, অর্থাৎ মতিং অনেক আহত হয়েছে। এটা জানার পরে মতিং এর আঙ্কেল মনে মনে বলে যে হ্যান তো গতবারেও আমার কাছে অনেক বেশি আহত হয়েছিল, তাহলে সে এখনো নিরাপদ আর সুস্থ আছে কিভাবে? এটা তো অদ্ভুত। তো এটা চেক করার জন্য মতিং এর আঙ্কেল মতিং এর কাছে চলে আসে। মতিং এর আঙ্কেল মতিংকে জিজ্ঞাসা করে যে তোমার স্ত্রীর পরীক্ষা করা হচ্ছে, তোমার কি এটা নিয়ে কোনো চিন্তা নেই? তখন মতিং বলে যে যদি তার কিছু হতো তাহলে তো আপনি অনেক আগে এখানে চলে আসতেন। তখন মতিং এর আঙ্কেল বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক গুরুতর আহত। তখন মতিং বলে যে এটা আমার অনেক আগের আঘাত, এখনো সেটা ভালো হয়নি, কয়েকদিন রেস্ট করলে ভালো হয়ে যাবে। এই কথা শুনে মতিং এর আঙ্কেল বলে যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে তোমার ধ্যানে রেখে গেলাম। এই কথা বলে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে হ্যানকে দেখতে পায় সে লিওয়ানের সাথে দেখা করে। লিওয়ান হ্যানকে বলে যে তুমি গতকাল অনেক আহত হয়েছিলে, তাই আমি তোমার জন্য মেডিসিন এনেছি। এই কথা বলে লিওয়ান হ্যানকে মেডিসিন দেয় আর লিওয়ান হ্যানকে বলে দেয় যে এটা তোমার আধ্যাত্মিক শক্তিকে পুনরুদ্ধার করবে। তখন হ্যান মনে মনে বলে যে যেহেতু এটা আমার আধ্যাত্মিক শক্তিকে পুনরুদ্ধার করবে তাহলে অবশ্যই আমি চিন্তা করি যে এটা খেলে আমার কোনো ক্ষতি হবে না। এই কথা বলে সে ওষুধটি খেয়ে নেয়। এরপরে আমরা হ্যানকে দেখতে পাই সে একটি জায়গায় চলে এসেছিল আর তার সামনে মতিং ছিল। তখন কেউ যেন হ্যানকে বলছিল মতিংকে মারার জন্য, আর তখন হ্যান এটা সহ্য করতে পারে না আর সে মতিংকে মারতে চায় না। তখনই তার ঘুম ভেঙে যায়, আসলে এটা তার একটি স্বপ্ন ছিল। এটা দেখে হ্যান তো অনেক ভয় পেয়ে যায়, যেটাতে সে মতিংকে জড়িয়ে ধরে। তখন মতিংও জেগে যায়। মতিং হ্যানকে বলে যে তুমি কি নিশ্চিত যে তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখতে চাও? তখন হ্যান কোনো কথা বলে না, যেটাতে মতিংও আর কিছু বলে না। তো এরপরে সেই দিন চলে আসে যেই দিন মতিংকে ক্রাউন প্রিন্স বানানো হবে। তখন মতিং এর মা সবাইকে ঘোষণা দিচ্ছিল যে মতিংকে আজকে ক্রাউন প্রিন্স বানানো হলো। এই কথা বলে মতিং এর হাতে যখন ক্রাউন প্রিন্সের সিল তুলে দেওয়া হবে তখনই লিওয়ান মতিং এর দিকে একটি ম্যাজিক করে, যেটাতে মতিং তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর তার মাকে আঘাত করে। আর তখন মতিং এর কিছু একটা হয়ে যায়, যেটাতে হ্যান তার কাছে আসে আর তাকে সামলাতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মতিং এর মা মতিংকে ঠিক করছিল। মতিং এর মা যখন মতিংকে ঠিক করছিল তখন সেখানে হ্যান চলে আসে। এরপরে মতিং এর মা হ্যানের সাথে কথা বলে আর মতিং এর মা হ্যানকে বলে যে মতিং এখনো সুস্থ হয়নি আর তুমি তার বিপদে এগিয়ে এসেছো। মতিং আসলেই ভাগ্যবান যে তোমার মতো একটি বউ পেয়েছে। মতিং এর মা আরো বলে যে মতিং এর শরীরে নেদার ফায়ার রয়েছে, যার জন্য সে মাঝে মধ্যেই তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর সে যে কাউকে আঘাত করে। ছোটকালে ঘটনাক্রমে মতিং এর শরীরে এই নেদার ফায়ারটি প্রবেশ করেছিল। নেদার ফায়ার মানুষের আবেগকে নষ্ট করে ফেলে। আমি ভেবেছিলাম যে সে পৃথিবীর কোনো নারীকেই ভালোবাসবে না, কিন্তু সে তোমাকে ভালোবেসে ফেলেছে। তো মতিং এর মা হ্যানকে মতিং এর যত্ন নিতে বলে সেখান থেকে চলে যায়। তো অন্যদিকে মতিং এর আঙ্কেলকে দেখতে পাই। মতিং এর আঙ্কেলের সৈন্য এসে তাকে বলে যে মতিং নাকি পাগল হয়ে যাচ্ছে। এই কথা শুনে মতিং এর আঙ্কেল অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে হ্যান মতিং এর জন্য স্যুপ তৈরি করে এনেছিল। হ্যান যখন মতিংকে সেই স্যুপটি দেয় তখন মতিং সেই স্যুপটি ফুলের গাছে ঢেলে দেয়, যেটি দেখে হ্যান অনেক রাগ করে। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই দুটি সৈন্য এসে হ্যানকে সেখান থেকে নিয়ে যায়। হ্যানকে যখন সেই দুটি সৈন্য নিয়ে যাচ্ছিল তখনই লিওয়ান তার সামনে চলে আসে আর তখন লিওয়ান হ্যানকে তাদের হাত থেকে বাঁচায়। তখন হ্যান লিওয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছিলে? তখন লিওয়ান বলে যে আমি আমার ভাইকে দেখতে যাচ্ছিলাম। এরপরে হ্যান আর লিওয়ান মতিংকে দেখে। তখন মতিংকে দেখে লিওয়ান বলে যে এটা কি তার শরীরে নেদার ফায়ারের জন্য হচ্ছে নাকি? এই কথা ভেবে লিওয়ান হ্যানকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তো হ্যান যখন সেখানে ছিল তখন হঠাৎ করে মতিং হ্যানের কাছে চলে আসে। এখানে তারা অনেক কাছে চলে আসে। অন্যদিকে আমরা মতিং এর আঙ্কেলকে দেখতে পাই। মতিং এর আঙ্কেল মতিং এর ক্ষতি করার প্ল্যান করছিল।
আর এই প্ল্যানটি ল্যান্সি শুনতে পায়, যেটাতে ল্যান্সি তার বাবাকে বাধা দিতে আসে, কিন্তু তার বাবা ল্যান্সিকে থাপ্পড় মারে আর তাকে রুমে বন্দি করতে বলে। এরপরে ল্যান্সিকে রুমে বন্দি করে দেওয়া হয়। তখন ল্যান্সি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না, সে আহত হয়ে পড়ে। তখন সেখানে ল্যান্সির দাসী চলে আসে। ল্যান্সি তার দাসীকে বলে যে সে যেন তার ভাইকে খুঁজে আনে। তখন তার দাসী সেখান থেকে তার ভাইকে খুঁজতে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মুতিং এর আঙ্কেল মুতিংকে মারার জন্য তার রুমে চলে আসে। তখন মুতিং এর আঙ্কেল মুতিং এর উপর আক্রমণ করে, আর আমরা দেখতে পাই যে সেটা মুতিং এর ক্লোন ছিল, যেটা দেখে মুতিং এর আঙ্কেল বুঝতে পারে যে এখানে তাকে ফাঁসানো হয়েছে। আর যখনই মুতিং এর আঙ্কেল বাইরে আসে তখনই সে দেখতে পায় যে সেখানে মুতিংরা চলে এসেছিল। আর তখন মুতিং এসেই তার আঙ্কেলকে বলে যে কি ব্যাপার আঙ্কেল, আপনি আমার রুমে আসতে এত দেরি করলেন কেন? এটা দেখে মুতিং এর আঙ্কেল মুতিংকে বলে যে তুমি কি তার মানে পাগল নও? আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আর তখন তারা দুজন মিলে এই প্ল্যানটি করেছিল মুতিং পাগল হওয়ার অ্যাক্টিং করবে, যেটাতে সে যেন তার আঙ্কেলকে ধরতে পারে। তখন সিন প্রেজেন্টে আসে আর মুতিং তার আঙ্কেলকে বলে যে আমি যদি পাগল হওয়ার ভান না করতাম তাহলে আমি আপনাকে কিভাবে ধরতে পারতাম। তখন সেখানে থাকা দুইটি বৃদ্ধ লোক বলতে থাকে যে আপনি যেহেতু ক্রাউন প্রিন্সকে মারার চেষ্টা করেছেন তাই ক্রাউন প্রিন্সের নিয়ম অনুযায়ী আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড করা হবে। তো তখন সেখানে লিওয়ানও চলে এসেছিল। লিওয়ান মুতিংদের কাছে অনুরোধ করছিল তার বাবাকে যেন কিছু না করে। আর তখন সেখানে ল্যান্সিও চলে আসে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মুতিং আর হ্যান কথা বলছিল। তখন হ্যান মুতিংকে বলে যে তুমি তো দেখছি অভিনয় করতে অনেক ভালো পারো। তখন মুতিং হ্যানকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। আর মুতিং যখন হ্যানের কাছে যায় তখনই হ্যান মুতিং এর হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়, আর যেটা দেখে সে যখন কিছু বলতেই যাবে তখনই মুতিং তাকে কিস করে। এর পরের দৃশ্যে হ্যান আসে লিওনের কাছে। সে এসে লিওনকে বলে যে তুমি ঠিক আছো তো? তখন লিওন বলে যে আমি ঠিক আছি। আর তখন হ্যান লিওনের কাছে ক্ষমা চাইতে থাকে। তখন লিওন বলে যে এখানে তো তোমার কোনো দোষ নেই, আমার বাবাই অনেক জেদি ছিল। অন্যদিকে আমরা মুতিংকে তার মায়ের সাথে কথা বলতে দেখি। মুতিং এর মা মুতিংকে বলছিল যে আর কয়েকদিনের মধ্যেই উত্তরাধিকারী অনুষ্ঠান হতে চলেছে, আর তোমাকে তোমার বাবা যে উপাধি দিয়েছিল সেটা হলো লিন ফাংজুন। এই কথা শুনে তো মুতিং অনেক অবাক হয়ে যায়। সে তখন হ্যানের কথা ভাবতে থাকে যে হ্যান তাকে বলেছিল যে সে লিন ফাংজুনকে খুঁজতে এখানে এসেছে। তখন মুতিং মনে মনে বলে যে তাহলে হ্যান মনে হয় জানে না যে আমি লিন ফাংজুন। আমরা দেখতে পাই হ্যান লিওয়ানের সাথে কথা বলছিল। তখন লিওয়ান হ্যানকে একটি মেডিসিন দেয়। এই মেডিসিনের সাহায্যে তুমি তোমার শরীরে বুঝতে পারবে যে কোথায় কোথায় আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু কয়েকদিন আগে তুমি গুরুতর আহত হয়েছিলে তাই এটি তোমার কাজে দিবে। তখন হ্যান সেই মেডিসিন নিয়ে চলে আসে। রাতের বেলা হ্যান সেই মেডিসিনটি মুতিং এর উপরে প্রয়োগ করে। তখন সে দেখতে পায় যে মুতিং এর শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন, আর যেটি দেখে সে বুঝতে পারে যে সে যে আঘাতগুলো পেয়েছিল সেই সকল আঘাত মুতিংকে লেগেছিল। আর তখন সে এটিও বুঝতে পারে যে তার সেই লাভ পিল গুলো মুতিং এর শরীরে চলে গিয়েছে, অর্থাৎ প্রেমের বীজগুলো মুতিং এর শরীরে প্রবেশ করেছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে হ্যান ড্রিঙ্কস করছিল। তখন সেখানে লিওয়ান আসে। লিওয়ান এসে হ্যানকে বলে যে কোনো খারাপ কিছু হয়েছে নাকি যে তুমি ড্রিঙ্কস করছো? তখন হ্যান বলে যে প্রেমের বিষ কি সত্যি একজনের হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারে? তোমার কি মনে হয় সে কি আমার প্রেমে পড়েছিল? তখন লিওয়ান হ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি তাকে পছন্দ করো? তখন হ্যান বলে যে আমি জানি না, তবে আমি এটা জানি যে সে আমার কাছাকাছি আসার সাথে সাথেই আমি নার্ভাস ফিল করি। আমার কাছে এটা মনে হয় না যে সে আমার পিছনে কষ্ট সহ্য করেছে, কিন্তু আমি সেটা জানতামই না। আমার হৃদয় একটি ভারী পাথরের মতো ছিল এবং বেশিক্ষণ শান্ত হতে পারে না। তো হ্যান যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে দূর থেকে ল্যান্সি সেই কথাগুলো শুনছিল। এই কথাগুলো শুনে ল্যান্সি বলে যে তুমি কিভাবে মুতিংকে আঘাত করতে পারো? তোমার জন্য মুতিং এর আজ এই অবস্থা, আমি আমার খালাকে বলে দিব। অর্থাৎ ল্যান্সি মুতিং এর মায়ের কথা বলছিল। তখন লিওন ও হ্যানের সাথে ড্রিঙ্কস করতে থাকে। অন্যদিকে ল্যান্সি এসে মুতিং এর মাকে সেই কথাগুলো বলে দেয়। তো হ্যান আর লিওয়ান কথা বলতে বলতে এক পর্যায়ে তারা অনেক কাছাকাছি চলে আসে। লিওন যখন হ্যানকে কিস করতে যাবে তখনই হ্যান ড্রিঙ্কস করে, যেটাতে লিওন থেমে যায়। আর লিওন যখন ড্রিঙ্কস করে তখনই সে হ্যানকে আর দেখতে পায় না। আর তখন সে দেখে যে হ্যানকে কেউ ধরে রেখেছে। সে যখন উঠতে চায় তখন দুইটি সৈন্য তাকেও ধরে ফেলে, কিন্তু তখনই সেখানে মুতিং চলে আসে। মুতিং এসে হ্যানকে বাঁচিয়ে ফেলে। আর তখন লিওনকে যে দুইটি সৈন্য ধরে রেখেছিল তারা নিজেরাই আত্মহত্যা করে। অন্যদিকে আমরা সেই কিডন্যাপারদের দেখতে পাই। আসলে কিছুক্ষণ আগে যে তোমরা দেখলে যে হ্যানকে কিছু লোক ধরতে এসেছিল, আসলে এরা এই কিডন্যাপাররাই ছিল। তখন কিডন্যাপারদের লিডার তাদের বলছিল যে তোমরা এইবারও কিভাবে ব্যর্থ হলে? তখন একটি সৈন্য বলে যে আমরা এবার সতর্ক ছিলাম না, আমি আশা করিনি যে মুতিং এর নেদার ফায়ারের জন্য তার শরীরের ভিতরে এত শক্তি চলে আসবে। এই কথা শুনে কিডন্যাপারদের লিডার তো অনেক খুশি হয়ে যায়। সে বলে যে কি তার শরীরে নেদার ফায়ার? ও তার মানে আমি গতবার এই সর্বোচ্চ নেদার ফায়ারের গন্ধই পেয়েছিলাম, তাহলে কি আমি এবার এক ঢিলে দুই পাখি মারবো নাকি? তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মুতিংকে আবারও ক্রাউন প্রিন্স বানানোর জন্য অনুষ্ঠান করা হয়।
তো তখন সেখানে মুতিং এর মা ঘোষণা করে যে এখন থেকে ব্যানহুয়া প্যাভিলিয়নের দায়িত্ব মুতিং নেবে, আর মুতিংই সেই লিন ফাংজুন যার সবাই প্রশংসা করবে। এই কথা শুনে হ্যান তো একদমই অবাক হয়ে যায়। সে নিজের কানে বিশ্বাসই করতে পারে না যে মুতিংই লিন ফাংজুন। আর তখন সে বলে যে এটা কিভাবে সম্ভব হতে পারে। এই কথা শুনে হ্যান সেখান থেকে চলে আসে। আর তখন সে মনে মনে বলে যে মুতিংকেই কেন লিন ফাংজুন হতে হবে। সে যখন এই কথাগুলো ভাবছিল তখন সেখানে মুতিং চলে আসে। তো তখন মুতিং হ্যানকে বলে যে তুমি তো লিন ফাংজুনকে খুঁজছিলে, আর তুমি তো এটাও বলেছিলে যে তুমি নাকি তাকে দেখতে চাও কারণ তুমি তার সম্মান করতে চাও। আর তখন হ্যান বলে যে তুমি কি জানো আমি কেন লিন ফাংজুনকে খুঁজছিলাম? তখন মুতিং বলে যে কেন? তখন হ্যান বলে যে কারণ আমি তাকে মারতে চেয়েছিলাম। এই কথা বলেই হ্যান মুতিং এর উপরে আক্রমণ করে। সে মুতিংকে তলোয়ার দিয়ে আঘাত করে আর তাকে বলে যে তোমার কারণে আমার পুরো পরিবার ধ্বংস হয়েছে, তুমি আমার পুরো পরিবারকে ধ্বংস করেছো, তুমি আমার শত্রু। আমি আশা করিনি যে আমি যে লিন ফাংজুনকে খুঁজছি সেটা তুমিই হবে, আর আমাদের বিয়েটা তো শুধুমাত্র একটা মিথ্যা ছিল, আর আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। এই কথা শুনে মুতিং তো অনেক কষ্ট পায়। মুতিং বলে যে তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি? তখন হ্যান তার তলোয়ার সরিয়ে নিয়ে বলে যে কখনোই না, আর আজ আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরবর্তীতে যদি তোমাকে সামনে দেখি তাহলে আমি আর করুণা দেখাবো না। এই কথা বলে হ্যান সেখান থেকে চলে যায়। এরপরে হ্যান লিওয়ানের কাছে আসে। হ্যান এসে লিওয়ানকে বলছিল যে তুমি কি লাভ পিল অর্থাৎ প্রেমের বিষয় সম্পর্কে কিছু জানো? এই কথা শোনার সাথে সাথে লিওয়ান বলে যে তুমি কি এই বিষয়ে নিশ্চিত যে লাভ পিলের সংযোগকে আনলক করতে হবে? তখন হ্যান বলে যে তুমি এটা আগে থেকে জানো? আচ্ছা যাই হোক, তুমি অনেক জ্ঞানী, লাভ পিল দূর করা কি কোনো উপায় আছে? তখন লিওয়ান বলে যে হ্যাঁ একটু উপায় আছে, কিন্তু এই পদ্ধতিতে খুবই বিপজ্জনক, তুমি তোমার জীবনও হারাতে পারো। তখন হ্যান বলে যে এটা কোনো ব্যাপার না, আমি পারবো। তো এরপরে রাতের বেলা হ্যান শেষবারের মতো মুতিং এর কাছে আসে। হ্যান তখন মুতিংকে বলে যে এটাই আমাদের শেষ দেখা, এর পরবর্তীতে যখন তোমার সাথে দেখা হবে তখন তুমি আমার শত্রু হবে। এই কথা বলেই সেখান থেকে চলে আসে। তো যখন হ্যান বসেছিল আর তার হাতে আমরা একটি পিল দেখতে পাই, তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখতে পাই লিওয়ান হ্যানকে সেই পিলটি দিয়েছিল আর তাকে বলেছিল যে এটি বিশ্বের সমস্ত বন্ধনকে ছিন্ন করতে পারে, তবে এটি খুব বেদনাদায়ক প্রক্রিয়া হবে। তখন এই কথা ভাবার পরেও হ্যান সেই পিলটি খেয়ে নেয়। পিলটি খাওয়ার সাথে সাথে হ্যানের অনেক কষ্ট শুরু হয়ে যায়, আর তখন সে মুতিং এর স্মৃতি মনে করতে থাকে। আর অন্যদিকে মুতিংকে দেখতে পায়, সেও হ্যানকে খুঁজছিল কিন্তু সে পাচ্ছিল না। আর হ্যানের কষ্ট পাওয়ার কিছুক্ষণ পরে মুতিং এরও হঠাৎ করে কষ্ট শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে হ্যান এত পরিমাণে কষ্ট পাচ্ছিল যে হঠাৎ করে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। অন্যদিকে মুতিং এরও সেই পরিমাণেরই কষ্ট হচ্ছিল, মুতিং এর মুখ দিয়েও রক্ত বের হয়। তো পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লিওয়ান হ্যানকে তার রুমে নিয়ে আসে, আর হ্যান অনেক অসুস্থ হয়ে পড়েছিল, যেটা দেখে লিওয়ান সিদ্ধান্ত নেয় যে সে তার শক্তি হ্যানকে দিবে। আর তখন লিওয়ানের সৈন্য তাকে মানা করছিল এটা করতে, কারণ এটা করলে লিওয়ান অনেক অসুস্থ হয়ে পড়বে, কিন্তু লিওয়ান তার কোনো কথা শুনে না। সে তার সৈন্যকে বলে যে এখন যেহেতু তোমরা আমাকে অনুসরণ করছো তাহলে তোমরা আমার আদেশ মানবে, না হলে এখান থেকে চলে যাও। তখন লিওয়ানের সৈন্য বলে যে আমি আপনাকে রক্ষা করব। তো এরপরে লিওয়ান আসে হ্যানের কাছে। লিওয়ান হ্যানকে তার অর্ধেক শক্তি দিয়ে দেয়, যেটাতে হ্যান সুস্থ হয়ে যায়, কিন্তু লিওয়ান অনেক অসুস্থ হয়ে পড়ে। তো অন্যদিকে মুতিং লিওয়ানের সাথে দেখা করতে এসেছিল। মুতিং এসে লিওয়ানকে বলছিল যে হ্যান কোথায়, আমাকে তাড়াতাড়ি বলো। তখন লিওয়ান বলে যে আমি তো জানি না হ্যান কোথায়। তখন মুতিং বলে যে আমি এক কথা বারবার বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি বলো হ্যান কোথায়। তখন লিওয়ান বলে যে হ্যান তো ইতিমধ্যেই ব্যানহুয়া প্যাভিলিয়ন ছেড়ে চলে গিয়েছে। আর এই কথা শুনে মুতিং অনেক রেগে যায়। সে লিওয়ানকে আঘাত করে আর তার বুকের উপরে পা তুলে তাকে বলে যে সে আমার বউ আর সে আমাকে ছেড়ে যেতে পারে না। তখন লিওয়ান বলে যে সে যদি তোমার বউ হতো তাহলে সে তোমাকে ছেড়ে কেন যেত, আর তোমাদের সম্পর্কে একটি দুর্ঘটনা ছিল। এই কথা শুনে মুতিং অনেক রেগে যায়। তো তখন সেখানে ল্যান্সি চলে আসে। ল্যান্সি এসে তার ভাইকে ছেড়ে দিতে বলে। তখন মুতিং তাকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তো এর পরবর্তী সিনে আমরা হ্যানকে দেখতে পাই। সে তার দাসীকে বলছিল যে লিওয়ান কোথায়। তখন তার দাসী বলে যে লিওয়ান এখন অনেক ব্যস্ত থাকে, তাই তাকে দেখা যায় না। তখন হ্যান বলে যে আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে চলে যাব। তখন তার দাসী বলে যে আপনি কোথায় যাবেন? তখন হ্যান বলে যে আমি আমার জায়গায় যাব। আর তখন তার দাসী বলে যে আপনি আমাকেও আপনার সাথে নিয়ে যান, আমার এখানে একা থাকতে ভালো লাগে না। তখন হ্যানও এটাতে রাজি হয়ে যায়। আর হ্যান তার দাসীকে বলে যে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু আমাকে ইয়াং ম্যাডাম বলা বন্ধ করো, আমরা এখন থেকে একে অন্যের বোন। এই কথা শুনে হ্যানের দাসী তো অনেক খুশি হয়ে যায়। তো এরপরে হ্যান তার দাসীর সাথে লিওয়ানের সাথে দেখা করতে আসে। সে লিওনকে এসে বলে যে তোমাকে এত অসুস্থ দেখাচ্ছে কেন, তুমি ঠিক আছো তো? তখন লিওন বলে যে আমার একটু ঠান্ডা লেগেছে, আমি ঠিক আছি, তুমি কেমন আছো? তখন হ্যান বলে যে আমি এখন ঠিক আছি। হ্যান লিওনকে বলে যে আমরা চলে যাচ্ছি, তাই তোমাকে বিদায় জানাতে এসেছি।
তখন লিওয়ান বলে যে তোমরা কোথায় যাচ্ছ? তখন হ্যান বলে যে আমি সরলেস ভ্যালি পরিদর্শন করতে যাচ্ছি। লিওয়ান যখন সেই কথা শুনে সেখান থেকে উঠতে লাগে তখনই সে পড়ে যেতে লাগে, আর তখন হ্যান তাকে ধরে আর তাকে বলে যে তুমি কি সত্যি ঠিক আছো? তারা যখন কথা বলছিল তখন সেখানে মতিং চলে আসে। মতিং এসে হ্যানকে তার কাছে টেনে নেয়। তো আমরা দেখতে পাই যে মতিং হ্যানকে নিয়ে চলে আসছিল, আর তখনই হ্যান রেগে যায় আর সে মতিংকে বলে যে আমি তোমাকে আগেই বলেছি দয়া করে তাকে আর জ্বালিও না। তখন মতিং হ্যানকে বলে যে তুমি কি জানো না এই কয়েকদিন আমি তোমাকে কত খুঁজেছি। এই কথা বলেই মতিং হ্যানকে কিস করে, যেটাতে হ্যান রেগে গিয়ে মতিংকে চড় মারে। তখন হ্যান বলে যে মতিং তোমার আর আমার মধ্যে এখন একটা গভীর শত্রুতা রয়েছে, যে শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। যেই কথা বলে হ্যান চলে যাচ্ছিল, আর তখন মতিং ম্যাজিক করে হ্যানকে আটকে রাখে। আর তখনই সেখানে লিওয়ান চলে আসে, সে এসে মতিংকে বাধা দেয় আর তাকে বলে যে হ্যান যা করেছে ঠিক করেছে, তুমি তাকে বাধা দিও না। আর তখন মতিং লিওয়ানকে তার সামনে থেকে সরে যেতে বলে। লিওয়ান না সরলে মতিং তার উপরে আক্রমণ করে, আর যে আক্রমণ দেখে হ্যান সেই আক্রমণের সামনে চলে আসে, যেটাতে হ্যান আহত হয়ে যায়। এটি দেখে মতিং মনে মনে বলে যে এটা কিভাবে হলো? হ্যানকে আঘাত করার পরও আমার কিছু হচ্ছে না কেন? আর এটার কারণ তো তোমরা তো জানোই যে মতিং এর ভিতরে তো আর কোনো লাভ পিল নেই, যার কারণে হ্যানকে আঘাত করলে তার আর কিছুই হচ্ছিল না। তখন হ্যান মতিংকে বলে যে আমি তোমাকে আগেই বলেছি আমি তোমার কাছে কিছুই পাই না, তুমি যদি আমাকে আটকাতে জেদ করো তাহলে আমি এখনই তোমার সামনেই মরে যাব। এই কথা বলে হ্যান তরোয়াল বের করে, আর তখনই মতিং এসে তাকে থামায় আর তাকে বলে যে তুমি কি সত্যি আমার সাথে থাকার চেয়ে মরে যেতে চাও? তখন হ্যান বলে যে হ্যাঁ। এই কথা বলে হ্যান সেখান থেকে চলে যায়। এরপরে হ্যান চলে আসে সরলেস ভ্যালিতে, অর্থাৎ ইউনশির কাছে। তো তখন সেখানে ইউনশি চলে আসে। ইউনশি এসে হ্যানকে বলে যে তুমি এখানে কেন এসেছো? আর আমি তোমার অপহরণের কথা শুনে অনেক চিন্তিত ছিলাম। এই কথা বলার পরে ইউনশি হ্যানকে জিজ্ঞাসা করে যে তার সাথে যে মেয়েটি রয়েছে সে কে? আর তখন হ্যান বলে যে এটি আমার ভালো বন্ধু জি হুয়ান। তখন হ্যান ইউনশিকে বলে যে আমাদের এখন যাওয়ার কোনো জায়গা নেই, তুমি কি আমাদের এখানে থাকতে দিতে পারবে? তখন ইউনশি হ্যাঁ বলে। তখন ইউনশির বোন হ্যানকে থাকতে দিতে চায় না, কিন্তু তখনই সেখানে ইউনশির মা চলে আসে। ইউনশির মা এসে হ্যানকে বলে যে আমি তোমাকে অনেকদিন ধরে দেখিনি আর আমি তোমাকে প্রায় মিস করি, তুমি আমাকে তো দেখতেও আসো না। তখন ইউনশি তার মাকে বলে যে তুমি হ্যানকে চিনো? তখন ইউনশির মা বলে যে আমরা অনেক আগেই একবার দেখা করেছিলাম আর আমরা একে অন্যকে পুরাতন বন্ধুদের মতো মনে করি, আমরা বোনের মতো। তখন ইউনশির মা হ্যানকে বলে যে যাই হোক তুমি যদি আমার ছেলের বউ হও তাহলে তো আমরা প্রতিদিন একসাথে থাকতে পারবো, যাই হোক তুমি এখানেই থাকতে পারবে, কেউ তোমাকে ধমকানোর সাহস করবে না। এরপরে ইউনশি হ্যান আর তার দাসীকে তাদের রুমে নিয়ে আসে, আর আমরা দেখতে পাই এটি সেই রুমই ছিল যেই রুমে আমরা হ্যানকে প্রথমবার দেখেছিলাম। ড্রামার শুরুতেই আমাদেরকে এই রুমে দেখানো হয়েছিল। তখন হ্যানের দাসী হ্যানকে বলে যে তোমরা অনেকদিন ধরে দেখা করনি আর তোমাদের অনেক কথা বলার আছে, আমি চলে যাচ্ছি, তোমরা কথা বলো। এই কথা বলেই তার দাসী চলে যায়। এরপরে ইউনশি হ্যানকে বলে যে তোমার কি মনে আছে তুমি যখন আমার সাথে প্রথমবার দেখা করেছিলে তখন তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার ভাগ্য? সেই মুহূর্ত থেকে এখন পর্যন্ত আমি অনুভব করছি যে তোমার সাথে আমার একটি বন্ধন রয়েছে। তো হ্যান আর ইউনশি যখন কথা বলছিল তখন সেখানে ইউনশির বাবা চলে আসে। ইউনশির বাবা এসে হ্যানকে বলে যে আমি শুনলাম যে আমাদের ভ্যালিতে নাকি অতিথি এসেছে, তাহলে এটা তুমি? তখন হ্যান বলে যে হ্যাঁ। আর তখন ইউনশির বাবা হ্যানকে তার ছেলেকে প্রথমবার বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপরে হ্যান যখন বসেছিল তখনই সেখানে ইউনশির বোন চলে আসে। ইউনশির বোন এসে হ্যানকে অনেক কথা শোনাতে থাকে, আর সে হ্যানকে আবারও আঘাত করতে যাবে তখনই সেখানে ইউনশি চলে আসে। ইউনশি সে তার বোনকে বকা দেয় আর তাকে বলে যদি সে আবারও এই কাজ করে তবে এই কথা বলতে ইউনশির কিছু একটা হয়ে যায়। আর তখনই হ্যান তার কাছে যায়। তখন হ্যান ইউনশিকে আবারও ঠিক করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইউনশির বাবা হ্যানের দাসীর সাথে কথা বলছিল, আর হ্যানের দাসী ইউনশির বাবাকে একটি টোকেন দেখায় আর তাকে বলে যে এটি সে তার ইউ মাস্টারের কাছ থেকে পেয়েছে। আর এটি কিসের টোকেন এটা তো আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। আর সেই টোকেনটি দেখে ইউনশির বাবা হ্যানের দাসীকে বলে যে আমি তোমার জন্য কি করতে পারি। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে ইউনশিকে বলছিল যে তুমি চিন্তা করো না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাকে সুস্থ করতে। তারা যখন কথা বলছিল তখনই সেখানে ইউনশির বাবা মা চলে আসে। ইউনশির বাবা তার ছেলেকে আবারও বাঁচানোর জন্য হ্যানকে ধন্যবাদ জানায়। তখন হ্যান সেখান থেকে চলে যাওয়ার পরে ইউনশির বাবা ইউনশিকে বলে যে আমি কি হ্যানের সাথে কথা বলবো? আর তখন ইউনশির মা বলে যে হ্যাঁ এটা ঠিক হবে। তখন ইউনশির বাবা বলে যে তুমি আর তাকে বোন বলবে না, কারণ সে ভবিষ্যতে তোমার বোন হতে যাচ্ছে না। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, হ্যান
এখনো মুতিং এর কথা চিন্তা করছিল। তখন হ্যানের দাসী তাকে বলে যে তুমি কি এখনো আমার ইয়ং মাস্টারের কথা চিন্তা করছো? তখন হ্যান এটা স্বীকার করে না। অন্যদিকে আমরা লিওয়ানকে দেখতে পাই। আমরা দেখতে পাই লিওয়ান তার সৈন্যকে বলছিল যে সে যেন মুতিং এর উপরে নজর রাখে। অন্যদিকে আমরা মুতিংকে দেখতে পাই, সে সেই পুকুরের তীরে দাঁড়িয়েছিল আর সে হ্যানের স্মৃতিগুলো মনে করছিল। আর তখন সে বলে যে আমি বিশ্বাস করি না যে তুমি আমার প্রতি কোনো স্নেহ করো না। আর তখনই মুতিং হ্যানকে ইমাজিন করে আর সে হ্যানকে তার সামনে দেখতে পায়। তখন সে হ্যানকে বলে যে আমি জানতাম তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। তখন হ্যান তার দিকে তরোয়াল তুলে বলে যে আমি তোমাকে ঘৃণা করি। তখন মুতিং হ্যানকে তার ভাইয়ের সাথে দেখতে পায়, যেটা দেখে সে অনেক রেগে যায় আর তার নেগেটিভ এনার্জি বের হতে থাকে, যেটাতে সে তার কন্ট্রোল হারাতে থাকে। তখন সেখানে তার মা চলে আসে, তার মা তাকে থামায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মুতিং এর মাকে একটি লোক বলছিল যে সর্বোপরি নেদার ভাইয়ার অনেক মন্দ, আর মুতিং তো আপনাকেও বারবার আঘাত করেছে, সম্রাট হিসাবে তার এটা একটা বড় সমস্যা। তখন সেই লোকটির সাথে আরো একটি লোকও তার কথায় রাজি হয়। তখন দুই বৃদ্ধ লোক বলছিল যে মুতিংকে এখন ভালোভাবে রেস্ট করতে দেওয়া উচিত আর তার দায়িত্ব দ্বিতীয় ইয়ং মাস্টার অর্থাৎ লিওয়ানকে দেওয়া উচিত। তখন মুতিং এর মা লিওয়ানকে বলে যে আমি চাই যে তুমি তোমার ভাইয়ের যত্ন নাও। তখন লিওয়ান বলে যে আন্টি আপনি চিন্তা করেন না, আমি অবশ্যই আমার ভাইয়ের যত্ন নেব। এর পরের দৃশ্যে আমরা লিওয়ানকে দেখতে পাই। আমরা জানতে পারি যে এই সকল ঘটনা লিওয়ানই ঘটিয়েছিল, অর্থাৎ সেই তার সৈন্যকে দিয়ে এমন একটি মেডিসিন মুতিং এর কাছে নিয়ে গিয়েছিল যেটাতে মুতিং এর যেন হ্যানের স্বপ্ন আসে আর মুতিং যেন সেই স্বপ্ন দেখে অনেক রেগে যায়, যেটাতে তার নেগেটিভ শক্তি বাইরে আসে। আর লিওয়ান এটা এই জন্যই করেছিল যেটাতে সে যেন মুতিং এর জায়গা দখল করতে পারে আর সবাই যেন মুতিংকে সম্রাট হিসাবে গ্রহণ করতে না পারে। লিওয়ান তার সৈন্যকে বলছিল যে এই ওষুধটি শক্তিশালী কিন্তু এর প্রভাব অনেক ধীর গতি, এটি মুতিংকে সম্পূর্ণভাবে পাগল করতে পারে না। মনে হচ্ছে আমি এখন বেনহুয়া প্যাভিলিয়ন দখল করতে পারবো না। তখন লিওয়ান বলে যে মুতিং এর মা আমার বাবার কারণে আমাকে এখনো পুরোপুরি বিশ্বাস করে না। এরপরে লিওয়ান একটি দাসীর সাথে কথা বলছিল। তখন সেখানে লিওয়ানের বোন চলে আসে। ন্যান্সি এসে তার ভাইকে বলে যে তুমি এখানে কি করছো? তখন লিওয়ান বলে যে বংশের পরিস্থিতি কি এখনো খারাপ? তখন ন্যান্সি বলে যে জানি না এটা কবে ঠিক হবে। তখন লিওয়ান ন্যান্সিকে বলে যে আমার একটি ধারণা আছে যেটি তোমাকে সাহায্য করতে পারে। তখন ন্যান্সি বলে যে তাহলে সেই ধারণাটা কি? আমরা ন্যান্সিকে দেখতে পাই সে মুতিং এর ঘরে এসেছিল যখন ঘরে কেউ ছিল না। আমরা দেখতে পাই সে সেখানে একটি বক্স রাখতে এসেছিল আর যেই বক্সটি তার ভাই তাকে দিয়েছিল আর তাকে বলেছিল এই ধূপকে ফেংজাং বলা হয়, এটার প্রভাব খুব শান্ত আর এটা মুতিং এর ঘরে রাখলে তার জন্য অনেক ভালো হবে। এই কথা শুনে ল্যান্সিও রাজি হয়ে যায় আর সে মুতিং এর জন্য অনেক খুশিও হয়। তো এই কথা ভাবার পরে ল্যান্সি মুতিং এর ঘরে সেই বক্সটি রাখছিল। তো তখনই সেখানে মুতিং চলে আসে। তখন মুতিং এসে ল্যান্সিকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন? তখন ল্যান্সি মুতিংকে বলে যে আমি তোমার জন্য খাবার এনেছি। তখন মুতিং বলে যে এটার কোনো দরকার নেই। এই কথা শোনার পরে ল্যান্সি বলে যে তুমি কেন সবসময় আমাকে ফিরিয়ে দাও? তুমি কি এখনো হ্যানকেই পছন্দ করো নাকি তার কথা চিন্তা করো? সে তোমাকে কত কষ্ট দিয়েছে তারপরও তুমি তারই কথা বলছো। এই কথা শুনে মুতিং অনেক রেগে যায়, সে ল্যান্সিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখন ল্যান্সি রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল আর সে স্বপ্নে দেখে যে ইউনসির বাবা তাকে বলছে যে তুমি কি তোমার মিশন ভুলে গেছো? তোমার সামনেই তো মুতিং, তুমি তাকে মারছো না কেন? ইউনসির বাবা হ্যানকে মুতিংকে মারার কথা বলছিল কিন্তু হ্যান মুতিংকে মারতে পারে না। তখন হ্যান দেখতে পায় যে মুতিং ইউনসির গলা টিপে ধরে, যেটা দেখে তার স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে হ্যান বলে যে মুতিং তোমাকে বাঁচানোর জন্য আমার কি করা উচিত? এর পরের দৃশ্যে হ্যান ইউনসির মাকে বলে যে সে লাভ ব্রেক পুলে যাবে আর এই কথা শুনে ইউনসির মা তো অনেক ভয় পেয়ে যায়। সে বলে যে তুমি কেন সেখানে যাবে? তখন হ্যানের দাসী বলে যে এই লাভ ব্রেক পুল কোথায়? তখন ইউনসির মা বলে যে এটা হলো উপত্যকার নিষিদ্ধ জায়গা, যে কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। তখন হ্যান বলে যে আমার তাকে আগেই ভুলে যাওয়া উচিত ছিল, হয়তো যখন আমি তাকে ভুলে যাব তখনই আমি দ্বিধাগ্রস্তের মধ্যে আর পড়বো না। তো তখন হ্যান ইউনসির মাকে তাকে সাহায্য করতে বলে আর ইউনসির মাও রাজি হয়ে যায়। এরপরে হ্যান ইউনসির বাবার কাছে আসে। সে ইউনসির বাবাকে বলে যে আপনি আমার দত্তক বাবার মতোই দেখতে, আমি আমার দত্তক বাবাকে একটি যুদ্ধে হারিয়েছি, সে আমাকে লালন পালন করেছে আর এখন শুধুমাত্র আমি একাই বেঁচে আছি। তখন ইউনসির বাবা বলে যে সত্যি আমি তোমার দত্তক বাবার মতো দেখতে? তাহলে তুমি আজ থেকে আমাকে গডফাদার বলে দেখো। তখন হ্যান তাকে বাবা বলে ডাকে। এরপরে হ্যান ইউনসির বাবাকে বলে যে আমি অনেকদিন আগে সরোরেস ভ্যালি এবং লাভব্রেক পুলের কথা শুনেছি, যেই পুল নাকি ভালোবাসা ভুলিয়ে দিতে পারে, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। এরপরে হ্যান লাভ ব্রেক পুলে চলে আসে আর সেখানে আমাদের বলা হয় যে একবার লাভ ব্রেকিং পুলে স্বর্গীয় ঠান্ডার ফরমেশন সক্রিয় হয়ে গেলে 3 দিনের জন্য ভারী তুষারপাত হবে। বরফের বজ্রপাত সহ্য করতে পারলেই
হ্যান তার ভালোবাসা ভুলতে পারবে। এরপরে হ্যান সেই বজ্রপাত সহ্য করার জন্য চলে যায়, আর তখনই তার উপরে বজ্রপাত হয় আর সে অনেক কষ্ট পায়। তখন সে মতিং এর স্মৃতি মনে করে। তো হ্যান যখন আহত হয়ে পড়েছিল তখনই সেখানে ইউনসি চলে আসে, কিন্তু হ্যানের মনে হয় সেটা মতিং ছিল। আর তখন ইউনসি হ্যানের কাছে আসে আর তাকে বলে যে তুমি এখানে কেন এসেছো, আমি তোমাকে বাঁচাবো। আর তখনই একটি বজ্রপাত পড়ে আর ইউনসি তার পাওয়ার দিয়ে সেটি আটকায়, যেটাতে সে নিজেও আহত হয়। তো এরপরে ইউনসি হ্যানকে তার রুমে নিয়ে আসে। অন্যদিকে আমরা মতিংকে দেখতে পাই, সে যখন বসেছিল তখনই সে খেয়াল করে যে তাদের যে বিয়ের গাছটি ছিল সেটি শুকিয়ে যায়, যেটি দেখে সে বুঝতে পারে যে হ্যানের কোনো ক্ষতি হয়েছে, যেটাতে সে সরলেস ভ্যালিতে চলে আসে। তখন ইউনসি সৈন্য এসে ইউনসিকে বলছিল যে তাদের ভ্যালিতে মতিং এসেছে আর সে এসে তাদের শিষ্যদেরও আহত করেছে। এরপরে ইউনসি বাইরে আসে, সে মতিংকে বলে যে তুমি কেন অকারণে আমার শিষ্যদের আহত করছো। তখন মতিং বলে যে হ্যান কোথায়, তাকে ডেকে আনো। তখন ইউনসি বলে যে সে তোমাকে ভুলে গিয়েছে, সে আর তোমার চিন্তা করে না, তুমিও তাকে ছেড়ে দাও। এই কথা শুনে মতিং রেগে যায়, সে বলে যে তুমি যদি তাকে না ডাকো তাহলে তোমার এই জায়গাটি আমি ধ্বংস করে দিব। তখন সেখানে হ্যান চলে আসে। হ্যান অনেক রেগেছিল, সে রেগে মতিংকে বলে যে তুমি এখানে কেন বিশৃঙ্খলা করছো, তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি তোমাকে আহত করব। তখন হ্যানের দাসীও মতিংকে বলে যে হ্যান আপনাকে ভুলে গিয়েছে, সে আর আপনার চিন্তা করে না। এই কথা শুনে মতিং বিশ্বাস করতে চায় না। মতিং বলে যে আমি বিশ্বাস করি না যে তুমি আমাকে ভুলে গিয়েছো। তখন হ্যান মতিংকে আঘাত করে আর তাকে বলে যে যদি সে এখান থেকে না যায় তাহলে সে তাকে মেরে ফেলবে। এই কথা বলে হ্যান সেখান থেকে চলে যায়। আর এটি দেখে ইউনসির বাবা তো অনেক খুশি হয়, আর আমরা ইউনসির বাবাকে দেখে বুঝতে পারি যে তার মতলব ভালো ছিল না। অন্যদিকে হ্যান ঘরে বসে তার দাসীকে বলে যে ইউনসির বাবা আমাকে মিথ্যা কথা কেন বললো সেই পুলের বিষয়ে। আসলে হ্যানকে যখন ইউনসি তার রুমে এনে শুয়ে রেখেছিল তখনই সেখানে ইউনসির বাবা এসেছিল, আর হ্যান ইউনসির বাবা আর ইউনসির কথা শুনেছিল, যেটাতে সে বুঝতে পারে যে ইউনসির বাবা তার কাছে একটি কথা গোপন করেছিল। তো হ্যানের দাসী তাকে বলে যে আপনি তখন সেখানে মতিং এর সামনে অ্যাক্টিং করলেন কেন যে আপনার স্মৃতি মুছে গিয়েছে, কিন্তু আপনার তো সবই মনে আছে। আসলে হ্যান তার স্মৃতি মনে ভুলে যাওয়ার অ্যাক্টিং করেছিল। হ্যানের দাসী হ্যানকে আরো বলে যে মতিং তার জন্য বাইরেই অপেক্ষা করছে, সে তার বাড়িতে যায়নি, আর বাইরে অনেক তুষারপাত হচ্ছে, জানি না সে সেখানে টিকতে পারবে কিনা। এই কথা শুনে হ্যানও অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু এটি সে তার দাসীকে বুঝতে দেয় না। অন্যদিকে আমরা মতিংকে দেখতে পাই সে বাইরেই দাঁড়িয়েছিল। তখন সেখানে লুকিয়ে লুকিয়ে হ্যান আসে। তো তখন হ্যান সহ্য করতে না পেরে মতিং এর কাছে আসে, কিন্তু সে মতিংকে বুঝতে দেয় না যে সে তার জন্য চিন্তা করছে। সে মতিংকে আবারও বলে যে সে যেন এখান থেকে চলে যায়, আর সে একটা শয়তান, সেই তার পরিবারকে ধ্বংস করেছে। এই কথা শুনে মতিং বলে যে তুমি যদি মনে করো যে আমি শয়তান তাহলে আমাকে এখনই মেরে ফেলো। এই কথা বলে মতিং তার তরবারি বের করে, কিন্তু হ্যান তাকে মারতে চায় না। সে বলে যে আমি চাই না যে দেবনদের রক্ত আমাদের এখানে পড়ুক আর আমাদের পবিত্র স্থানটি অপবিত্র হোক, আমি পরামর্শ দিচ্ছি তুমি এখান থেকে চলে যাও। এই কথা বলে হ্যান চলে যায়, আর তখনই আমরা দেখতে পাই যে মতিং এর মুখ দিয়ে রক্ত বের হয়, যেটা দেখে হ্যান অনেক কষ্ট পায়, কিন্তু সে তবুও সেখান থেকে চলে আসে। তো এর পরের দৃশ্যে আমরা হ্যানের দাসীকে দেখতে পাই, সে আবারও ইউনসির বাবার সাথে দেখা করে আর তারা দুজন কথা বলে। তখন ইউনসির বাবা হ্যানের দাসীকে বলে যে আমরা দুজন এখন একই নৌকায় আছি, কেন তাহলে আমরা একে অন্যের দিকে আঙ্গুল তুলবো, চলো আমরা একসাথে কাজ করি। এই কথা বলে ইউনসির বাবা হ্যানের দাসীকে হ্যানের খাবারে মেশানোর জন্য একটি বিষ দেয় আর তাকে হ্যানের খাবারে এটি মিশাতে বলে, আর সে আরো বলে যে এটির দ্বারা সে মতিংকেও হত্যা করবে। তো এরপরে হ্যানের দাসী চলে আসে হ্যানের কাছে। হ্যানের দাসী হ্যানকে বলে যে আমি আপনার জন্য একটি স্যুপ তৈরি করেছি। আর তখন হ্যানের দাসী হ্যানকে বলে যে আচ্ছা মনে করেন যে আমি আপনাকে একদিন ধোঁকা দিলাম, তাহলে আপনি কি আমাকে ঘৃণা করবেন? তখন হ্যান বলে যে তুমি এগুলো কি বলছো, আমরা না ভালো বোন, আমি কিভাবে তোমাকে ঘৃণা করতে পারি? তো এই কথা বলার পরে হ্যান সেই স্যুপটি খেয়ে নেয়। আর তোমাদের কি মনে হচ্ছে হ্যান কি তাহলে বিষ খেয়ে নিল? আমরা হ্যানের দাসীকে দেখতে পাই যে কিনা হ্যানের ঘর থেকে আসছিল। তখন সেখানে ইউনসির বাবা চলে আসে। ইউনসির বাবা হ্যানের দাসীকে বলে যে তুমি তাহলে ভালোই কৌশল করেছো দেখছি। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই হ্যানের দাসী তার খাবারে তো বিষ মিশিয়েছিল, কিন্তু সে সেই খাবারটি ফেলে দিয়েছিল, সে সেই খাবার হ্যানকে দেয়নি। এটা আবার ইউনসির বাবা জেনে গিয়েছিল, তাই সে হ্যানের দাসীকে বলছিল যে তুমি তাকে সেই খাবার দাওনি কেন? তখন হ্যানের দাসী বলে যে আমি এমন ঘৃণ্য কাজ করতে পারি না। তখন এই কথা শুনে ইউনসির বাবা সেখান থেকে চলে যায়। আর তখন হ্যানের দাসী সেই সকল ঘটনা মনে করতে থাকে যে হ্যান তাকে কিভাবে সাহায্য করেছিল। সকল দৃশ্য মনে করার পরে হ্যানের দাসী বলে যে আমি যেভাবেই হোক আপনাকে সাহায্য করার যথাযথ চেষ্টা করব। অন্যদিকে আমরা মতিংকে দেখতে পাই যে কিনা তার বাড়িতে চলে এসেছিল। তখন সেখানে ল্যান্সি আসে তাকে মেডিসিন খাওয়ানোর জন্য। আর তখন মতিং ল্যান্সিকে দেখে মনে করে যে সেটা হ্যান ছিল। তখন ল্যান্সি বলে যে এটা আমি ল্যান্সি। এই কথা শুনে মতিং অনেক রেগে যায়, সে তাকে সেখান থেকে বের হতে বলে। ল্যান্সি সেটা না শুনলে মতিং তার হাত থেকে সেই বাটিটি ফেলে দেয়।
আর তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা লিওয়ানকে দেখতে পাই, সে তার সৈন্যের সাথে কথা বলছিল আর তারা মুতিং এর বিষয়ে কথা বলছিল। তারা বলছিল যে সেই ধূপকাঠির মধ্যে যে সুগন্ধ আর বিষ ছিল সেটা মুতিং এর শরীরে প্রবেশ করেছে, এখন সে আর সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা আবার দূর থেকে ল্যান্সি শুনতে পায়, যেটা শুনে সে অনেক রেগে যায়। সে তার ভাইকে বলে যে তুমি কিভাবে আমাদের পরিবারের ক্ষতি করতে পারো, তুমিও কি এখন সেই ডাইনি হ্যানের কবলে পড়লে নাকি? এই কথা শুনে লিওয়ান অনেক রেগে যায়। সে তার বোনকে একটি চড় মারে আর তাকে তার রুমে বন্দি করে দিতে বলে। তখন ল্যান্সিও রেগে বলে যে আমি একাই যাব। এই কথা বলে সে সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে ইউনসির বাবা ইউনসিকে বলছিল যে সে যেন হ্যানকে বিয়ে করে নেয়। তখন এটাতে ইউনসি রাজি হয় না, যেটাতে তার বাবা বলে যে তোমাকে তাকে বিয়ে করতেই হবে, কারণ একমাত্র তাকে বিয়ে করলেই তোমার হার্টের রোগটা ঠিক হবে, কারণ তার কাছে সেন্ট সোল ছিল। এর পরের দৃশ্যে আমরা হ্যানকে দেখতে পাই, সে ইউনসির জন্য আধ্যাত্মিক ফুল নিয়ে এসেছিল। তখন সে ইউনসিকে সেই ফুল দিলে ইউনসি সেটা নিতে মানা করে দেয় আর সে বলে যে আমি বাহিরের ফুল পছন্দ করি না আর আমি বাহিরের লোকদেরও বেশি দিন রাখি না, তোমার এখানে বেশি দিন থাকা উপযুক্ত হবে না। এই কথা বলে ইউনসি সেখান থেকে চলে যায়। এটি দেখে হ্যানের অনেক খারাপ লাগে। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ইউনসি জেনে গিয়েছিল যে তার বাবা তার জন্য হ্যানকে ব্যবহার করেছিল। এই ফ্ল্যাশব্যাক মনে করার পরে ইউনসি বলে যে আমি জানি তুমি তাকে ভুলে যাওনি, আমি চাই তুমি তোমার আসল ভালোবাসার কাছে যাও। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হ্যান যখন রাতে হাঁটছিল তখন সে একটি কালো ড্রেস পরা লোককে দেখতে পায়, যেটি দেখে তার কিছু চেনা চেনা মনে হয়, যার জন্য সে তার পিছু করে। আর পিছু করার পরে সে দেখতে পায় যে সেই লোকটি একটি ঘরের ভিতরে ঢুকে পড়ে। হ্যানের সেই জায়গা দেখে মনে পড়ে যে এটি সেই জায়গায় ছিল যে জায়গাতে তাকে অপহরণ করা হয়েছিল। এই বিষয়টা দেখার পরে হ্যান চলে আসে ইউনসির কাছে। সে সকল ঘটনা ইউনসিকে খুলে বলে। এই কথা শোনার পরে ইউনসি হ্যানকে এখান থেকে আবারও চলে যাওয়ার কথা বলে, কিন্তু হ্যান এখান থেকে যেতে চায় না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ইউনসির বাবা যখন বসেছিল তখন সেখানে লিওয়ান চলে আসে। আমরা দেখতে পাই লিওয়ান ও ইউনসির বাবার সাথে হাত মেলায় আর সে ইউনসির বাবার সাথে ডিল করে যে সে যদি মুতিং এর শরীর থেকে নেদার ফায়ারটি বের করে আনতে পারে আর সে যদি সে ইউনসির বাবাকে দিতে পারে তাহলে ইউনসির বাবা হ্যানকে তার হাতে তুলে দিবে। অন্যদিকে আমরা জানতে পারি যে ল্যান্সি তার রুম থেকে পালিয়ে এসেছে। এটি আবার লিওয়ান জানতে পারে। ল্যান্সি মুতিং এর মায়ের কাছে চলে এসেছিল, সে মুতিং এর মাকে সকল ঘটনা বলতেই যাবে তখনই সেখানে লিওয়ান চলে আসে। তখন লিওয়ান ল্যান্সিকে আবারও সেখান থেকে নিয়ে যায়। ল্যান্সি আর মুতিং এর মাকে সত্য কথাটি বলতে পারলো না। বাইরে আসার পরে ল্যান্সি লিওয়ানকে বলে যে তুমি তো আগে এমন ছিলে না, তুমি এমন হয়ে গেলে কেন? তুমি তো আগে স্বাধীন থাকতে চাইতে, তুমি তো এই সম্রাট হওয়া পছন্দই করতে না, তুমি কি তাহলে আমার বাবার জন্য এটা করছো? তখন লিওন বলে যে হ্যাঁ, বাবার জন্য এবং আমি যাকে রক্ষা করতে চাই তার জন্য। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে হ্যান তার দাসীকে নিয়ে সেই রুমের সামনে চলে আসে যেখানে সে সেই লোকটিকে যেতে দেখেছিল। তখন তারা দুজনের কথা শুনতে পাচ্ছিল আর আমরা ভেতরে দেখতে পাই যে সেটা ইউনসির বাবাই ছিল, অর্থাৎ হ্যানকে যে কিডন্যাপ করেছিল সেটা আর কেউ নাই বরং ইউনসির বাবাই ছিল। তারা কথা বলছিল হ্যানের বিষয়ে। তারা বলছিল যে হ্যানের ভিতরে যে সেন্ট গার্লের সোল রয়েছে সেটা দ্বারা আমরা ইউনসির রোগও ঠিক করতে পারবো, আবার সেটার মাধ্যমে মুতিং এর শরীর থেকে নিদের ফায়ারও বের করতে পারবো। আর একবার আমরা সেটা করতে পারলেই আমরা পুরো দুনিয়াতে রাজত্ব করতে পারবো। তো এগুলো কথা শোনার পরে হ্যানের বুকে ব্যথা শুরু হয়ে যায় আর তখন সে আসল ঘটনাটি দেখতে পায়। সে দেখতে পায় যে কিভাবে ইউনসির বাবা মুতিংকে মারার ষড়যন্ত্র করেছিল আর সেই মুতিং এর কাছ থেকে নিদের ফায়ারটি নেওয়ার চেষ্টা করেছিল আর সেই মুতিং এর মাকেও আঘাত করেছিল, যেটা মুতিং জানতে পেরে গিয়েছিল। ইউনসির বাবা মুতিং এর কাছ থেকে নিদের ফায়ার নিয়ে নিয়েছিল এবং হ্যানের আত্মার সাহায্যে ইউনসির রোগও ঠিক করেছিল। আর সে এটা পাওয়ার পরে 4 সমুদ্র ও 8টি মরুভূমি দখল করার চিন্তা করছিল। মুতিং যখন তার মাকে এইভাবে আহত অবস্থায় দেখতে পায় তখন সে অনেক রেগে যায়। সে বলে যে তাহলে আমাকে আসল শয়তান হতে দাও। এরপরেই তো মুতিং শয়তানের রূপে সরলেস ভ্যালিতে এসেছিল আর তাদের সবাইকে হত্যা করেছিল। আর তখনই তো হ্যান সেখানে এসেছিল। তো হ্যান যখন এই ঘটনাগুলো দেখছিল তখনই ইউনসির বাবার একটি সৈন্য এসে হ্যানকে ধরে ফেলে। হ্যান আর তার দাসীকে ইউনসির বাবার সামনে নিয়ে যায়। হ্যান ইউনসির বাবাকে বলে যে আপনি সবসময় আমাকে মিথ্যা কথা বলেছেন। তো হ্যান বলে যে এখন থেকে আপনি আর আমার দত্তক বাবা নন। হ্যান এখানে অনেক কষ্ট পেয়েছিল যে তার দত্তক বাবাই তাকে ধোকা দিয়েছে। এরপর দৃশ্যে দেখতে পায় যে ইউনসির বাবা হ্যানকে বেঁধে রেখেছিল। হ্যান সেই দিনকার কথা বারবার মনে করছিল আর মনে করেই সে কান্না করছিল, কারণ সে যে ডিসিশন নিয়েছিল সেটা পুরোটাই ভুল ছিল। হ্যান মুতিং এর স্মৃতিগুলো মনে করতে থাকে আর সে সেই স্মৃতিগুলো মনে করেও অনেক কষ্ট পায়, কারণ সে না বুঝে মুতিংকে অনেক আঘাত করেছে। অন্যদিকে আমরা ইউনসিকে দেখতে পাই যে কিনা তার বাবাকে এসে বলছিল যে হ্যানকে যেন সে ছেড়ে দেয়। আর ইউনসিও এখানে তার বাবার অসৎ উদ্দেশ্যটি বুঝতে পেরেছিল আর এই বিষয়টা বুঝতে পেরে ইউনসির বাবা ইউনসিকে বলছিল যে তাহলে তুমি সব জেনে গিয়েছিলে, এই জন্যই তুমি হ্যানকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলছিলে। ইউনসি তার বাবাকে বলছিল যে আমি কখনোই আশা করিনি যে তুমি লোকজনকে এইভাবে ধোকা দিবে।
তখন ইউনশির বাবা বলে যে তুমি এটা কি বলছো, এই সকল কিছু তো আমি তোমার জন্য করেছি। তখন ইউনশি বলে যে তুমি আমাকে অজুহাত বানিও না, আমি কখনোই তোমার মতো লোভী নই, আর আমি আশা করতেছি যে তুমি হ্যানকে ছেড়ে দিবে। তখন ইউনশির বাবা বলে যে তুমি হ্যানের কথা ছাড়ো, তোমার হৃদরোগের কি খবর তাই বলো। তখন ইউনশি বলে যে জীবন মৃত্যু তো নিয়তির হাতে, আমি যদি মরেও যাই তারপরও তোমাকে আমি হ্যানের ক্ষতি করতে দিব না। এ কথা বলার সাথে সাথে ইউনশির বুকে ব্যথা হতে থাকে। ইউনশির বাবা যখন তার কাছে আসে তখন ইউনশি তার বাবার হাত ছাড়িয়ে দেয়। অন্যদিকে ইউনশি গাইলুয়ের সাথে দেখা করে, আর সে তাকে বলে যে আমি তো ছোট কাল থেকেই তোমার সাথে বড় হয়েছি, আর তুমি আমার বাবার সকল কথা শোনো। আমি ছোটবেলা থেকেই তোমাকে আমার নিজের ছোট ভাই মনে করছি, আমি ছোটবেলা থেকেই তোমাকে আমার নিজের ছোট ভাই মনে করেছি, তুমি কি আমার জন্য একটি কাজ করতে পারবে? কিন্তু গাইলুও যখন ইউনশির বাবার কাছে আসে তখন সে ইউনশির বাবার কাছে সকল কথা রিভিল করে ফেলে, যেটা আবার দূর থেকে হ্যানের দাসী দেখছিল। আসলে ইউনশি গাইলোকে মুতিং এর কাছে একটি চিঠি পাঠানোর জন্য পাঠিয়েছিল। এরপরে গাইলো চলে এসেছিল মুতিংকে সেই চিঠি দেওয়ার জন্য, কিন্তু সে মুতিংকে না পাওয়ার কারণে সে ল্যান্সিকে সেই চিঠিটি দিয়ে যায়। ল্যান্সি আবার সেই চিঠিটি ফেলে দিয়ে চলে যায়, আর সেটি আবার হ্যানের দাসী নিয়ে নেয়, আর সেটি সে মুতিংকে দিয়ে দেয়। এরপরে মুতিং সেই চিঠিটি পড়ার পরে সে তার সিল ভেঙে ফেলে, আসলে সে মেডিটেশন করতেছিল। এইটা আবার লিওয়ান দেখতে পায়। অন্যদিকে মুতিং এর মারা বুঝতে পারে, যেটাতে তারা মুতিং এর কাছে চলে আসে, আর তারা মুতিংকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু তারা মুতিংকে আটকাতে পারে না। মুতিং সেখান থেকে উধাও হয়ে যায়। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, যাকে কিনা বাধা ছিল। তখন সেখানে ইউনশি আসে। তখন ইউনশিকে দেখে হ্যান বলে যে আমি তো এখন মূল্যহীন, তাই না ইউনশি? তখন ইউনশি হ্যানের কাছে ক্ষমা চায়, আর তাকে বলে যে এই সকল কিছুর দোষ আমার, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। আমি জানি যে তুমি আমার আত্মা নিতে এসেছো এখানে, তুমি তো আমার স্নেহই করো না, 300 বছর পরেও করতে না, আর 300 বছর আগেও করছো না। তখন ইউনশি বলে যে আমি তো তোমাকে বাঁচাতে এসেছি। এই কথা বলে ইউনশি হ্যানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। অন্যদিকে আমরা মুতিংকে দেখতে পাই, যে কিনা সরোরেস ভ্যালিতে চলে এসেছিল। মুতিং যখনই সেখানে প্রবেশ করে তখনই ইউনশির বাবা তার দলবল নিয়ে চলে আসে, আর সে মুতিংকে একটি স্পেল দিয়ে আটকে ফেলে, কিন্তু মুতিং খুব সহজেই তার স্পেলটি ভেঙে ফেলে। অন্যদিকে ইউনশি হ্যানকে খুলে দিয়েছিল, যেটা দেখে হ্যান তো অনেক অবাক হয় যে ইউনশি তাকে সাহায্য করছে। আমরা দেখতে পাই যে ইউনশি হ্যানকে অনেক ভালোবাসতো, কিন্তু সে এটা প্রকাশ করতে পারেনি, আর তখনই ইউনশি অনেক আহত হয়ে পড়ে। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে মুতিং এর কাছে চলে এসেছিল, আর তখন হ্যানকে দেখে মুতিং বলে যে তুমি কি আমাকে এখনো মনে রেখেছো? তখন হ্যান বলে যে বোকা, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। তো ইউনশি বাবা হ্যানদের উপরে আক্রমণ করে দেয়, যেটার প্রথম আক্রমণ তো হ্যান সামলিয়ে নেয়, কিন্তু ইউনশি বাবা যখন দ্বিতীয় আক্রমণ করতে যাবে তখনই সেই আক্রমণের সামনে ইউনশি চলে আসে। তখনই ইউনশি সেখানে নিচে পড়ে যায়, আর তখন এটা দেখে তো হ্যান অনেক কষ্ট পায়। ইউনশি হ্যানকে বলে যে এখন এখান থেকে চলে যাও। এই কথা বলে ইউনশি সেখানেই মারা যায়, আর ইউনশির বাবা এটা দেখে তো একদম বিশ্বাসই করতে পারছিল না। অন্যদিকে ইউনশির বোন আর তার ভাই অনেক কষ্ট পাচ্ছিল, তারা অনেক জোরে জোরে চিৎকার করছিল। তখন ইউনশির বাবা ইউনশির কাছে আসে, আর সে অনেক জোরে চিৎকার করতে থাকে। আসলে ইউনশির বাবা তো সকল কুকর্ম বা যাই বলো না কেন সকল কাজ তো তার ছেলের জন্যই করেছিল, আর যদি তার ছেলেটাই না থাকে তাহলে তার এত কিছু করে কি লাভ হলো? তো ইউনশি এখানেই মারা গিয়েছিল। তখন আমরা দেখতে পাই যে ইউনশির বাবা বলছিল যে তুমি চিন্তা করো না, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিব। আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম না, ইউনশিকে তো ইউনশির বাবাই মানলো, সে নিজে তার ছেলেকে মেরে আবার প্রতিশোধের কথা বলতেছে। তো যাই হোক, আমরা গল্পে ফিরে আসি। অন্যদিকে আমরা মতিংকে দেখতে পাই, মতিং হ্যানকে নিয়ে যখন যাচ্ছিল তখন তার সামনে কিছু সৈন্য চলে আসে। মতিং বলে যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। তখন সেই সৈন্যগুলা বলে যে মাস্টার আমাদের আপনাকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছে। তখন তারা মুতিং এর উপর আক্রমণ করে দেয়। তো তখন মুতিং সেই সকল সৈন্যদের মেরে ফেলে। অন্যদিকে লিওয়ান জানতে পারে যে সরলেস ভ্যালির মাস্টার অর্থাৎ ইউনশি মারা গিয়েছে। এই কথা শোনার পরে সে বলে যে মুতিংরা কোথায়? তখন তার সৈন্য বলে যে মুতিংরা সেখান থেকে পালিয়ে গেছে। তখন লিওয়ান বলে যে তাহলে তো আমার দেখতেছি সরলেস ভ্যালির মাস্টারের সাথে আমার আরো একটি ডিল করতে হবে। অন্যদিকে আমরা মুতিং আর হ্যানকে দেখতে পাই। হ্যান মুতিং এর জন্য মেডিসিন বানিয়ে এনেছিল। সে যখন মুতিংকে এটা দেয় তখন মুতিং এটা নেয় না। মুতিং বলে যে আগে আমাকে বলো যে তুমি বলেছিলে যে আমি নাকি তোমার বংশকে ধ্বংস করব, এটা কি ছিল? তখন হ্যান বলে যে এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখন থেকে আমি সব সময় তোমার সাথেই থাকবো। তো মুতিং আর হ্যানকে কথা বলতে আবার হ্যানের দাসী লুকিয়ে লুকিয়ে দেখছিল। কিছুক্ষণ পরে আমরা সেখানে লিওয়ানকেও দেখতে পাই, সেও লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল। এরপরে আমরা লিওয়ানকে দেখতে পাই, সে তার সৈন্যকে একটি বক্স মুতিং এর রুমে রাখতে বলছিল, যেটি আবার মুতিং এর মায়ের দাসী দেখতে পায়। এরপরে এই লিওয়ানের সৈন্য যখন মুতিং এর রুমে সেই বক্সটি রেখে চলে যায় তখন সেখানে মুতিং এর মায়ের দাসী চলে আসে। সে এসে সেই বক্সটি নিয়ে চলে যাচ্ছিল, কারণ সে জানতো যে এটার জন্য যদি আবার মুতিং এর কোনো সমস্যা হয়। সে যখনই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে লিওয়ানের সৈন্য চলে আসে, আর সে বলে যে আপনি কি খুঁজছেন, আমাকে মাফ করবেন। এই কথা বলে সে তাকে মেরে ফেলে।
অন্যদিকে লিওয়ান আবার মতিং এর মায়ের খাবারে কিছু একটা মিশিয়ে দেয়, যেটাতে মতিং এর মা অনেক অসুস্থ হয়ে পড়ে। আর লিওয়ান মতিং এর মাকে বলে যে এখন থেকে আপনি বিশ্রাম নেবেন, আপনাকে কেউ জ্বালাতে আসবে না। এটি দেখে মতিং এর মা তো অনেক অবাক হয়, কিন্তু তবুও সে কিছু করতে পারে না। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই। হ্যান যখন সেখানে দাঁড়িয়ে ছিল তখনই সেখানে কিছু সৈন্য সরলেস ভ্যালি থেকে চলে আসে, আর সেখানে আমরা গাইলুওকেও দেখতে পাই। গাইলুও হ্যানকে বলছিল তাদের সাথে যেতে, আর যদি হ্যান না যায় তাহলে সে তাকে মেরে ফেলবে। আর তখন হ্যান বলে যে আগে তুমি আমাকে মেরে তো দেখাও। এই কথা বলার সাথে সাথে গাইলু যখন তার উপর আক্রমণ করতে যাবে তখনই সেখানে হ্যানের দাসী চলে আসে। হ্যানের দাসী গাইলুকে বলে যে তুমি কি তোমার ভাইয়ের কথা ভুলে গেছো নাকি, তুমি কি তার যোগ্য? এই কথা বলার সাথে সাথে গাইলু তার ভাইয়ের কথা অর্থাৎ ইউনশির কথা মনে পড়ে। ইউনশি তাকে বলেছিল যে তুমি আমার বাবার জন্য অনুগত কিনা সেটা আমি যাচাই করতে চাই না, আমার শুধুমাত্র একটাই অনুরোধ, তুমি যদি কোনোদিন হ্যানকে ধরতে পারো তাহলে তাকে একটু সম্মান দেখিও, তাকে ছেড়ে দিও। এই কথা বলার কিছুক্ষণ পরে দেখি তাদের উপরে আক্রমণ হয়ে যায়, আর সেই আক্রমণটি মুটেঙ্গি করেছিল। আর তখন তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথেই হ্যানের দাসী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। হ্যানের দাসী তাকে বলছিল যে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। তখন হ্যান এটার কারণ জিজ্ঞাসা করে। তো তখন হ্যানের দাসী বলে যে ইউনশি ভালো ছিল, আমি যদি কোনো সময় তোমার ক্ষতি করতে চাই তখন সে আমাকে বাধা দিয়েছে। ইউনশি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছে, আর তার জন্য আজকে আমি এখানে এসেছিলাম তোমাকে বাঁচানোর জন্য। এই কথা বলেই হ্যানের দাসী সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা লিওনকে দেখতে পাই, সে কাল্টিভেশন করছিল। এরপরে সে মতিং এর মায়ের কাছে আসে। আমরা দেখতে পাই যে মতিং এর মা তার নিজের শক্তির কারণে বেঁচে গিয়েছিল। তখন সে লিওনের উপর আক্রমণ করতে চাইলেও পারে না, কারণ তখন লিওনের শক্তি অনেক বেশি হয়ে গিয়েছিল। এটি দেখে তো মতিং এর মায়ের অনেক টেনশন হতে থাকে যে মতিং এর কি হবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে লিওয়ান তার বোন আর মতিং এর মাকে বেঁধে রাখে, আর তাদেরকে ব্যবহার করে সে মতিংকে সেখানে ডাকে, আর সে তাকে ধরেও ফেলে। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, যার কাছে কিনা ইউনশির বোন এসেছিল। সে হ্যানের উপরে অনেক রেগেছিল, কারণ তার জন্য ইউনশি মারা গিয়েছিল। সে যখন হ্যানকে আঘাত করতে যাবে তখনই সেখানে লিওয়ান চলে আসে, আর সে তাকে বাঁচিয়ে নেয়। তখন হ্যান ইউনশির বোনকে বলে যে ইউনশি তো আমার জন্য নিজে থেকে প্রাণ দিয়েছে, আমি যদি এটা জানতাম তাহলে আমি কখনোই তাকে এটা করতে দিতাম না। এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে লিওয়ান হ্যানকে তার রুমে নিয়ে আসে, আর তাকে বলে যে এখন তো মতিং এর মা আর মতিং তারা দুজনই আমার হাতে বন্দী, আর তুমি যদি তাদেরকে বাঁচাতে চাও তাহলে তোমার আমাকে বিয়ে করতে হবে। তুমি যদি ইউনশির বাবার হাত থেকেও মতিংকে বাঁচাতে চাও তাহলে আমার কথাটি মেনে নাও। এই কথা শুনে হ্যান তো অনেক অবাক হয়, তার পাশাপাশি কষ্টও পায়। আর যেহেতু সে মতিং এর কোনো ক্ষতি চাচ্ছিল না, যার জন্য সে কোনো রিস্ক নিতে চায় না, তাই সে লিওনের কথায় রাজি হয়ে যায়। এখন এখানে লিওন হ্যানকে কিছু করেছিল কিনা এটা তো আমাদেরকে দেখানো হয় না, তবে এখানে আমাদের এটাই বোঝানো হয় যে হ্যান যেহেতু রাজি হয়ে গিয়েছিল আর সে তাকে বাধাও দেয়নি, তার মানে ওইটাই আর কি। তো যাই হোক, অন্যদিকে আমরা মতিংকে দেখতে পাই, সে বাধা অবস্থায় ছিল। তখন সেখানে হ্যান চলে আসে। হ্যান মতিংকে দেখে অনেক কষ্ট পায়, আর সে বলে যে তুমি চিন্তা করো না, আমি যে কোনো উপায়ে তোমাকে এখান থেকে বের করব। তখন মতিং হ্যানকে বলে যে তুমি আমার কথা চিন্তা করো না, আমি এখন অকেজ, আমি তোমাকে আর রক্ষা করতে পারবো না, তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো। কিন্তু হ্যান বলে যে না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবই। তখনই সেখানে লিওয়ান চলে আসে। লিওয়ান এসে মতিংকে বলে যে তোমার বউ এখন আমাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছে। এই কথা বলে লিওয়ান হ্যানের কপালে একটি কিস করে, যেটা দেখে তো মতিং অনেক রেগে যায়। সে লিওয়ানের উপর আক্রমণ করতে চাইলেও সে পারে না, আর তখন মতিং অজ্ঞান হয়ে যায়। তখন হ্যান লিওয়ানকে বলে যে আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম কারণ তুমি মতিংকে ইউনশির বাবার কাছ থেকে বাঁচাতে পারবে, কিন্তু তুমি যদি ওর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো তাহলে আমি কোনোদিন তোমাকে বিয়ে করব না। অন্যদিকে যখন ল্যান্সি জানতে পারে যে তার ভাইয়ের বিয়ে অর্থাৎ লিওয়ানের বিয়ে হ্যানের সাথেই হতে চলেছে, এই কথা শুনে সে অনেক খুশি হয়, কারণ তোমরা তো জানোই সে তো মতিংকে ভালোবাসতো, আর যেহেতু এখন হ্যানই থাকবে না তাহলে মতিংকে তো সে ইজিলি পটাতে পারবে। এটা তো আসলে ল্যান্সির ভাবনা আর কি, কিন্তু সে তো আর জানে না যে মতিংকে পাওয়া কি এত সহজ। অন্যদিকে লিওয়ান মতিং এর মায়ের কাছে এসেও বলে দেয় যে তার ছেলেও এই বিয়েতে এখন রাজি, অর্থাৎ সে কোনো প্রতিবাদ করছে না, তাই মতিং এর মাও যেন এখানে কোনো কিছু না করে। এর পরের দিকে আমরা হ্যানকে দেখতে পাই যে কিনা বিয়ে সাজেছিল, আর সে তখন মতিং এর মায়ের একটা কথা ভাবছিল। সে ভাবছিল তার মা বলেছিল যে সে যেন সবসময় মতিং এর পাশে থাকে, কিন্তু সে তো এখন আর মতিং এর পাশে থাকতে পারছে না, তার মতিং এর ভালোর জন্যই তাকে ছাড়তে হচ্ছে। অন্যদিকে আমরা ল্যান্সিকে দেখি সে মতিং এর কাছে আসে আর তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে, কিন্তু ল্যান্সি যখনই মতিংকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল তখনই সেখানে ইউনশির বাবা চলে আসে। ইউনশির বাবা তাদেরকে বলে যে তোমরা এত সহজে এখান থেকে যেতে পারবে না, তোমরা যদি যেতে চাও তাহলে আগে আমার সাথে লড়াই করো। আর সে যখন মতিং এর উপরে একটি আক্রমণ করে তখনই তার সামনে ল্যান্সি চলে আসে। তখন ল্যান্সি অনেক আহত হয়ে পড়ে, আর সে মতিংকে বলে যে লিওয়ান হ্যানকে অনেক ভালোবাসে,
তুমি প্লিজ তাদের বিয়েটা বন্ধ করো না। আমিও তোমাকে পছন্দ করতাম, কিন্তু আমরা তো আর এক হতে পারছি না। আর আমি চাই আমার ভাইটা অন্তত তার ভালোবাসার মানুষটাকে পাক। এই কথা বলে ল্যান্সি সেখানেই মারা যায়। তখন ইয়নসির বাবা মতিনকে বলে যে মেয়েটি কতটা বোকা, সে তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিল। অন্যদিকে আমরা লিওয়ান আর হ্যানকে দেখতে পাই, যাদের কিনা বিয়ে শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ইয়নসির বাবা মতিনকে নিয়ে সেখানে চলে আসে। যেটা দেখে হ্যান তো অনেক রেগে যায়। সে লিওয়ানকে চড় মারে আর তাকে বলে যে আমি তোমার উপরে বিশ্বাস করেছিলাম যে তুমি মতিনকে বাঁচাবে, আর আমি এটা এখন কি দেখছি। তখন এটাতে লিওয়ানও অনেক কষ্ট পায়। আর সে হ্যানকে বলে যে আমি তোমাকে পাওয়ার জন্য নিজের রাজা হওয়ার স্বপ্ন তো বাদ দিয়েছি, তার পাশাপাশি আমি আমার সকল ইচ্ছাও বাদ দিয়েছি। আমি শুধুমাত্র তোমাকে পেতে চেয়েছিলাম, কিন্তু এখন যা দেখছি আমি আর তোমাকে পেতে পারবো না। এই কথা বলে লিওয়ান তার সকল শক্তি হ্যানকে দিয়ে দেয়। আর সে যখন তার সকল শক্তি হ্যানকে দিয়ে দেয় তখনই সে সেখান থেকে উধাও হয়ে যায়। এটা দেখে তো হ্যানেরও অনেক কষ্ট হচ্ছিল। লিওন যতই তাকে কষ্ট দিয়েছে, কিন্তু আসলে লিওন তো তাকে সত্যিকারের ভালোবাসাই বেসেছিল। এরপরে ইয়নসির বাবা হ্যানের উপরেও আক্রমণ করে দেয়। কিন্তু আমরা তো জানি যে এখন হ্যান তো অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে, যেটাতে হ্যানের শরীর থেকে এমন একটা ম্যাজিক বের হয় যেটার জন্য সকলেই মারা যায়। শুধু সেখানে মতিং এর মা আর হ্যান বেঁচে ছিল। এরপরে মতিং দেখতে পায় যে হ্যানের শরীরও উধাও হয়ে যাচ্ছিল, কারণ সেও লিওয়ানের মতো পুরো শক্তি ব্যবহার করেছে। এটা দেখে মতিং তো কষ্ট পেতে থাকে। হ্যান মারা যাওয়ার আগে মতিংকে বলে যে ইয়নসির বাবাই তোমাকে ডেভিল বানিয়েছিল, আর আমি এটা না জেনেই তোমার উপরে অন্যায় করেছি। আর যেহেতু এখন আমি তোমাকে ন্যায় পাইয়ে দিতে পেরেছি, তাই এখন আমি মরেও অনেক শান্তি পাবো। এই কথা বলে হ্যান উদা হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই হ্যান মারা যাওয়ার পর থেকে মতিং শুধুমাত্র তার কথাই ভাবতো। সে মন খারাপ করে বসে থাকতো আর সব জায়গাতেই হ্যানের স্মৃতি মনে করতো। মতিং এর মা মতিংকে বোঝায় যে হ্যান তো আর ফিরে আসবে না, তোমার তো আগে বাড়া উচিত। আর তোমার উপরে তো অনেক বড় একটি দায়িত্বও রয়েছে, তোমাকেই তো এই রাজ্যটি চালাতে হবে নাকি। কিন্তু মতিং তার মায়ের কোনো কথা শোনে না। সে ভাগ্যের দেবীর কাছে চলে আসে আর সেই দেবীর কাছে অনুরোধ করে সে যেন হ্যানকে ফিরিয়ে দেয়। আর দেবী তাকে বলে যে আমি হ্যানকে ফিরিয়ে দিতে পারবো, কিন্তু আমি যদি তাকে ফিরিয়ে দিই তাহলে তো তোমার ভাগ্যের পরিবর্তন হবে, আর যদি তুমি ভাগ্যের পরিবর্তন করতে চাও তাহলে তারও কোনো একটা পরিবর্তন হবে। তখন এটাতে মতিং রাজি হয়ে যায় যে অন্তত সেই হ্যানকে তো পাবে। তো একদিন সে যখন বসেছিল তখন তার সামনে তাদের বিয়ের গাছটি ছিল। যে গাছটিতে হঠাৎ করে কিছু একটা হতে থাকে, আর তখনই সেখান থেকে হ্যান বেরিয়ে আসে। এটা দেখে মতিং তো পুরো অবাক হয়ে গিয়েছিল আর সে অনেক খুশি হয়। কিন্তু এখানে হ্যান মতিংকে চিনতে পারে না। ওই যে ভাগ্যের দেবী বলেছিল যে তার কোনো একটা পরিবর্তন হবে, আর তার এই পরিবর্তনটাই হলো যে তার স্মৃতি মুছে ফেলা হয়েছিল। তখন এটা দেখে মতিং কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরে, কারণ সে তো হ্যানকে হারিয়ে পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। আর এখন সে যেহেতু হ্যানকে পেয়েছে তাহলে এটাই তার জন্য অনেক কিছু। হ্যান তাকে চিনতে পারুক বা না পারুক, তার জন্য হ্যানের থাকাটাই অনেক কিছু। তো হ্যান তাকে চিনতে পারছে না তো কি হয়েছে, একটা সময় সে তার প্রেমে আবারও পড়তে পারে। তো এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ড্রামার এন্ডিংটা তোমাদের কাছে কেমন লেগেছে তাও একটু বলে দিও। আর আমার কাছে যা লেগেছে তা হলো এন্ডিংটা আরেকটু ভালো করা যেত। যদি হ্যানের স্মৃতিটা মনে থাকতো তাহলে হয়তো বা আরেকটু এন্ডিংটা সুন্দর হতো আর কি। আচ্ছা, তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।